হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার ইতিহাস সিলেবাস যেটা রয়েছে সেখানে মোট 10টি ইউনিট দেওয়া আছে। এই 10টি ইউনিট থেকেই পরীক্ষাতে কম বেশি কোশ্চিন থাকবেই। এর আগের 3টা এপিসোডে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিন আলোচনা করেছিলাম। সেই ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আর আজকের ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করব হিস্ট্রি পেপার 2 সিলেবাসের ইউনিট 10। এই ইউনিট আলোচনা করা হয়ে গেলে তারপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস করাবো। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। হিস্ট্রিক্যাল মেথড, রিসার্চ মেথোডোলজি and historiography, scope and importance of history। ঐতিহাসিক পদ্ধতি, গবেষণা পদ্ধতি এবং ইতিহাস তত্ত্ব রচনা, ইতিহাসের পরিধি ও গুরুত্ব। নেক্সট রয়েছে অবজেক্টিভিটি অ্যান্ড বায়াস ইন হিস্ট্রি, ইতিহাসের বস্তুনিষ্ঠতা এবং পক্ষপাত। হিউরিস্টিক অপারেশন, ক্রিটিসিজম ইন হিস্ট্রি, synthetics and presentation history and its auxiliary science। অনুসন্ধানমূলক কাজ, ইতিহাসের সমালোচনা, সংশ্লেষ এবং উপস্থাপনা, ইতিহাস সহায়ক বিজ্ঞান। হিস্ট্রি এ সায়েন্স, আর্টস অর এ সোশ্যাল সায়েন্স, কজেশন অ্যান্ড ইমাজিনেশন ইন হিস্ট্রি, সিগনিফিকেন্স অফ রিজিওনাল হিস্ট্রি। ইতিহাস একটি বিজ্ঞান, কলা বা একটি সামাজিক বিজ্ঞান, কারণ এবং কল্পনা, আঞ্চলিক ইতিহাসের তাৎপর্য। রিসেন্ট ট্রেন্ডস অফ ইন্ডিয়ান হিস্ট্রি রিসার্চ মেথোডোলজি, হাইপোথিসিস ইন হিস্ট্রি। সাম্প্রতিক প্রবণতা, ভারতীয় ইতিহাস গবেষণা পদ্ধতি, ইতিহাসে হাইপোথিসিস। এরিয়া অফ প্রপোজড রিসার্চ, প্রস্তাবিত গবেষণার ক্ষেত্র। সোর্সেস, ডেটা কালেকশন, প্রাইমারি, সেকেন্ডারি, অরিজিনাল অ্যান্ড ট্রানজিস্ট সোর্সেস। উৎস, তথ্য সংগ্রহ, প্রাথমিক, মাধ্যমিক, মূল এবং নির্দিষ্ট পথের উৎস। ট্রেন্ড ইন হিস্ট্রিক্যাল রিসার্চ, রিসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রিওগ্রাফি, সিলেকশন অফ টপিক ইন হিস্ট্রি। ঐতিহাসিক গবেষণার প্রবণতা, সাম্প্রতিক ভারতীয় ঐতিহাসিক ইতিহাস তত্ত্ব বিষয় নির্বাচন। নোটস টেকিং, রেফারেন্স, ফুটনোটস অ্যান্ড বিবলিওগ্রাফি, থিসিস অ্যান্ড অ্যাসাইনমেন্ট রাইটিং। নোট নেওয়া, রেফারেন্স, পাদটিকা এবং গ্রন্থপঞ্জি, থিসিস ও অ্যাসাইনমেন্ট লেখা। প্লাজিয়ারিজম, ইন্টেলেকচুয়াল ডিসহনেস্টি অ্যান্ড হিস্ট্রি রাইটিং, বিগিনিং অফ হিস্ট্রিক্যাল রাইটিংস, গ্রিক, রোমান অ্যান্ড চার্চ হিস্ট্রিওগ্রাফি। লেখা চুরি, বুদ্ধিবৃত্তিক অসত্যতা এবং ইতিহাস রচনার ঐতিহাসিক লেখার সূচনা, গ্রিক, রোমান এবং চার্চের ইতিহাস রচনা। রেনসিস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন হিস্ট্রি রাইটিং, নেগেটিভ অ্যান্ড পজিটিভ স্কুল অফ হিস্ট্রিক্যাল রাইটিং, বার্লিন রেভুলেশন ইন হিস্ট্রি রাইটিং, ভন র্যাঙ্কে, মার্কসিস্ট ফিলোসফি অফ হিস্ট্রি, সায়েন্টিফিক মেটেরিয়ালিজম, সাইক্লিক্যাল থিওরি অফ হিস্ট্রি, অসওয়াল্ড স্পেংলার। ইতিহাস লেখার নেতিবাচক এবং ইতিবাচক স্কুলের উপর রেনেসাঁর প্রভাব, ইতিহাস রচনায় বার্লিন বিপ্লব, ভন র্যাঙ্কে, মার্ক্সবাদী দর্শন, ইতিহাসের বৈজ্ঞানিক বস্তুবাদ, চক্রীয় তত্ত্ব, অসওয়াল্ড স্পেংলার। চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স থিওরি, আর্নল্ড জোসেফ টয়েনবি, পোস্ট মডার্নিজম ইন হিস্ট্রি। চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়া তত্ত্ব, আর্নল্ড জোসেফ টয়েনবি, পথ, ইতিহাসে আধুনিকতাবাদ। তো এই টোটালটা হলো ইউনিট 10। এই ইউনিট 10 সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করছি। প্রথমে ভূমিকা, ইন্ট্রোডাকশন। ঐতিহাসিক রচনা একটি সিনথেটিক এবং গঠনমূলক প্রক্রিয়া যা ডকুমেন্টেশন, যান্ত্রিক সমস্যা, বিষয় নির্বাচন এবং বিন্যাসের যৌক্তিক সমস্যায় জড়িত। ঐতিহাসিক গবেষণা হল ঐতিহাসিক সমস্যাগুলির অনুসন্ধানের বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ। ইতিহাস হল মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারা। এটি মানুষের অতীতের কার্যসমূহ এবং ঘটনাবলীর অধ্যয়ন করে। ইতিহাস চর্চা হল বিভিন্ন ঐতিহাসিক
ঘটনা সংক্রান্ত বিবিধ ব্যাখ্যা এবং প্রাসঙ্গিক আলোচনা। ইতিহাস তত্ত্ব হল ইতিহাসের একটি ধারা যেখানে ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, ইতিহাসবিদদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয় পর্যালোচনা করা হয়। নেক্সট, ইতিহাসের পরিধি, স্কোপ অফ হিস্ট্রি। ইতিহাস হল অতীতের বিশ্লেষণ ও ব্যাখ্যা। ইতিহাসের পরিধি বিস্তৃত, প্রাথমিকভাবে একটি স্থানীয় গল্পের মধ্যে সীমাবদ্ধ যা মানবজাতির সর্বজনীন ইতিহাস হয়ে উঠেছে এবং মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, ধর্মীয় এবং জীবনের শৈল্পিক ক্ষেত্রের দিকগুলিকে চিত্রিত করে। এটি প্রায় সীমাহীন পরিমাণে একটি সমস্ত নিষ্কাশন এবং ব্যাপক বিষয় হয়ে উঠেছে। নেক্সট, ইতিহাস অধ্যয়নের প্রয়োজন, নিড অফ স্টাডিং হিস্ট্রি। মানুষ বর্তমানের মধ্যে বাস করে, তারা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে এবং চিন্তা করে। ইতিহাস অবশ্য অতীতের অধ্যয়ন, বর্তমানের মধ্যে থাকা এবং এখনও যা হওয়ার অপেক্ষায় থাকা থেকে চাপ দেওয়া, সমস্ত দাবি দেওয়া যা হয়েছে তা নিয়ে কেন বিরক্ত, জ্ঞানের সমস্ত আকাঙ্ক্ষিত এবং উপলব্ধ শাখা দেওয়া, কেন ইতিহাসের একটি ভালো বিটের উপর জোর এবং কেন অনেক ছাত্রকে তাদের প্রয়োজনের চেয়েও বেশি ইতিহাস অধ্যয়নের জন্য অনুরোধ করা। অধ্যয়নের যে কোনো বিষয়ের ন্যায্যতা প্রয়োজন। ইতিহাসবিদরা হার্ট ট্রান্সপ্লান্ট করেন না, হাইওয়ে ডিজাইন উন্নত করেন না বা অপরাধীদের গ্রেপ্তার করেন না। এমন একটি সমাজে যেটি শিক্ষার উপকারী উদ্দেশ্য সঠিকভাবে আশা করে, যা ইতিহাসের কাজগুলি ইঞ্জিনিয়ারিং বা মেডিসিনের তুলনায় সংজ্ঞায়িত করা আরও কঠিন বলে মনে হতে পারে। ইতিহাস আসলে খুবই দরকারি, অপরিহার্য, কিন্তু ঐতিহাসিক অধ্যয়নের পণ্যগুলি অন্য কিছু শাখা থেকে প্রবাহিত হওয়া গুলির তুলনায় কম বাস্তব, কখনো কখনো কম তাৎক্ষণিক। ইতিহাসের গুরুত্ব ও মূল্য, ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালু অফ হিস্ট্রি। অতীতে ইতিহাসকে যুক্তিযুক্ত করা হয়েছে যে কারণে আমরা আর গ্রহণ করব না। উদাহরণস্বরূপ, বর্তমান শিক্ষায় ইতিহাসের স্থান ধরে রাখার অন্যতম কারণ হল পূর্ববর্তী নেতারা বিশ্বাস করতেন যে কিছু ঐতিহাসিক তথ্যের জ্ঞান শিক্ষিতদের থেকে অশিক্ষিতদের পার্থক্য করতে সাহায্য করে। চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অনেক সমাজে ঐতিহাসিক তথ্যের জ্ঞান একটি স্ক্রিনিং ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়েছে। অভ্যাস এখনও কিছু পরিমাণে আমাদের মধ্যে আছে। দুর্ভাগ্যবশত এই ব্যবহার নির্বোধ স্মৃতিচারণকে উৎসাহিত করতে পারে। একটি বাস্তব কিন্তু শৃঙ্খলার খুব আকর্ষণীয় দিক নয়। ইতিহাস অধ্যয়ন করা উচিত কারণ এটি ব্যক্তির সমাজের জন্য অপরিহার্য কারণ এবং এটি সৌন্দর্যকে আশ্রয় করে। এই বিষয়ের প্রকৃত গুরুত্ব নিয়ে আলোচনা করার অনেক উপায় রয়েছে, কারণ এখানে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক উপায়ের বিভিন্ন পথ রয়েছে। ইতিহাসের সমস্ত সংজ্ঞা অবশ্য মৌলিক তথ্যের উপর নির্ভর করে। ইতিহাস মানুষ এবং সমাজ কিভাবে আচরণ করে সে সম্পর্কে তথ্যের ভাণ্ডার সরবরাহ করে। মানুষ এবং সমাজের ক্রিয়াকলাপ বোঝা কঠিন, যদিও বেশ কয়েকটি শৃঙ্খলা এই প্রচেষ্টা করে। বর্তমান ডেটার উপর একচেটিয়া নির্ভরতা অকারণে আমাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। আমরা কিভাবে যুদ্ধের মূল্যায়ন করতে পারি যদি জাতি শান্তিতে থাকে, যদি না আমরা ঐতিহাসিক ব্যবহার করি? অতীতের অভিজ্ঞতা সম্পর্কে আমরা যা জানি তা ব্যবহার না করলে কিভাবে আমরা প্রতিভা, প্রযুক্তিগত উদ্ভাবনের প্রভাব বা বিশ্বাসগুলি পারিবারিক জীবন গঠনে যে ভূমিকা পালন করে তা বুঝতে পারি? কিছু সমাজ বিজ্ঞানী মানুষের আচরণ সম্পর্কে আইন বা তত্ত্ব প্রণয়নের চেষ্টা করেন, কিন্তু এমনকি এই সম্পদগুলি ঐতিহাসিক তথ্যের উপর নির্ভর করে। সীমিত, প্রায়শ কৃত্রিম ক্ষেত্র ছাড়া যেখানে লোকেরা কিভাবে কাজ করে তা নির্ধারণ করার জন্য পরীক্ষাগুলি তৈরি করা যেতে পারে। একটি সমাজের ক্রিয়াকলাপের প্রধান দিকগুলি যেমন গণনির্বাচন, মিশনারি কার্যকলাপ বা সামাজিক জোট সুনির্দিষ্ট পরীক্ষা হিসেবে সেট করা যায় না। ইতিহাসের বস্তুনিষ্ঠতা এবং পক্ষপাত। কিছু লোক ঐতিহাসিক অধ্যয়নের সমালোচনা করে বলেছেন যে এটি রাজনৈতিক ঘটনা, সশস্ত্র সংঘাত এবং বিখ্যাত ব্যক্তিদের উপর বেশি দৃষ্টি নিবদ্ধ করে। ধারণা, প্রযুক্তি, পারিবারিক জীবন এবং সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে গভীর এবং আরও উল্লেখযোগ্য পরিবর্তন খুব কম মনোযোগ পেয়েছে। ইতিহাসে
সাম্প্রতিক ঘটনাবলী এর প্রতিকার চেয়েছে। অন্যরা উল্লেখ করেছেন যে ইতিহাস প্রায়শ তার গল্পের পরিবর্তে তার গল্প এবং মহিলাদের গল্প, জীবন এবং অর্জনগুলি বাদ দেওয়া হয়েছে। কেউ কেউ উল্লেখ করেছেন যে ইতিহাস বরং কল্পকাহিনীর একটি রূপের মতো, তবে কল্পকাহিনী মানুষকে গড়ে তোলে যখন ইতিহাস এমন চরিত্রগুলি ব্যবহার করে যা বিদ্যমান ছিল। ইতিহাসের সমসাময়িক দৃষ্টিভঙ্গি যা একই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে, কে এই বিবরণ লিখেছেন, কার স্বার্থে এবং কার কণ্ঠ নীরব। ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করণ যে ইতিহাস উদ্দেশ্যমূলক তথ্য উপস্থাপন করে এবং লোকেদের সর্বজ্ঞ তৃতীয় ব্যক্তির ভয়েসের ধরনকে চ্যালেঞ্জ করতে উৎসাহিত করণ বা যা ঠিক কী ঘটেছে তা সম্পর্কে দাবি করে। ইতিহাসবিদরা ইতিহাস সম্পর্কে নৈতিক প্রশ্ন জিজ্ঞাসা করতে না ঐতিহাসিক বিবরণ থেকে নৈতিক পাঠ গ্রহণ করতে পারেন বা নাও করতে পারেন। ইতিহাস প্রায়শই একটি নিরপেক্ষ বস্তুনিষ্ঠ বাস্তব শৃঙ্খলা হিসেবে বিবেচিত হয়। যাই হোক, ইতিহাস বিজ্ঞান সূত্রের পক্ষপাত সম্পর্কে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করে তা সম্পূর্ণ বস্তুনিষ্ঠতা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তোলে। হিউরিস্টিক অপারেশন। হিউরিস্টিক অপারেশন বলতে কিছু নির্দিষ্ট সূত্র অনুসরণ না করে বুদ্ধিমান অনুমানের মাধ্যমে কিছু কাঙ্ক্ষিত ফলাফল হিসেবে জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে বোঝায়। এটি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, কারণ অতীতে কী ঘটেছিল তা নিশ্চিত করার জন্য কাচ এবং চিত্রের অভাব রয়েছে। প্রায় প্রত্যেক লেখকই তাদের লেখায় এই নিয়ম মেনে চলেন। এটির ইতিবাচক পাশাপাশি নেতিবাচক উভয় বৈশিষ্ট্য রয়েছে। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যে ইতিহাসবিদদের সামনে এই কৌশলটি ব্যবহার করে সত্যগুলিকে সেতুবন্ধন করার জন্য কোনো বিকল্প উপায় নেই। উদাহরণস্বরূপ, কিছু সময়ের জন্য আমাদের কাছে সামান্য তথ্য আছে, তবুও তারা সিন্ধু সভ্যতা এবং ঋগ্বৈদিক ইতিহাসের ক্ষেত্রে সম্পূর্ণ চিত্র তৈরি করে। তথ্যের উৎস কম, কিন্তু হিউরিস্টিকের ভিত্তিতে আমরা সেই সময়ের সম্পূর্ণ চিত্র তৈরি করেছি, যা একইভাবে মধ্যযুগীয় এবং আধুনিক ইতিহাসে প্রচুর সংখ্যক উদাহরণ রয়েছে যেখানে হিউরিস্টিক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেন গান্ধীজি অসহযোগ আন্দোলন স্থগিত করার কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে একাধিক বৈচিত্র্য যা তাদের মনের হিউরিস্টিকের উপর ভিত্তি করে। হিউরিস্টিক অপারেশনে ব্যবহৃত বিভিন্ন ধরনের মডেল এবং কৌশলগুলি নিম্নরূপ: 1 নম্বর বিভাজন কৌশল, তারপর আছে 2 নম্বর হ্রাস পদ্ধতি, 3 নম্বর আছে প্রবর্তক পদ্ধতি, 4 নম্বর আছে গঠনমূলক পদ্ধতি। হিউরিস্টিক অপারেশন কখনো বাস্তব সত্যের কাছাকাছি এবং কখনো অতীতের বাস্তবতা থেকে অনেক দূরে, তবে ইতিহাসবিদ কিছু মতাদর্শের দিকে এই ঝোঁক অনুসারে সত্যকে ম্যানুপুলেট করার চেষ্টা করেন। ইতিহাসে সমালোচনা, ক্রিটিসিজম ইন হিস্ট্রি। ইতিহাসে সমালোচনা দীর্ঘ প্রবণতা রয়েছে। সাধারণভাবে সমালোচনা বলতে বোঝায় নির্দিষ্ট মতাদর্শ, নীতি ইত্যাদি বিশ্লেষণ করা। সময়ের সাথে সাথে বিশ্বের সামনে বিভিন্ন মতাদর্শ উদ্ভাসিত হয়। সুতরাং ঐতিহ্যগত মতাদর্শ বা উত্তর আধুনিক মতাদর্শের ইতিহাসবিদরা সমালোচনার বিভিন্ন দিক উপস্থাপন করেছেন, যেমন মার্ক্সবাদী সমালোচক, সমাজতান্ত্রিক উত্তর আধুনিকতাবাদ ইত্যাদি। সমাজতান্ত্রিক সমালোচক এই নীতি অনুসরণ করেন যে সম্পদের উপর জাতির একছত্র কর্তৃত্ব রয়েছে, এটি জাতির মধ্যে বন্টন এবং উৎপাদন সম্পর্কে সিদ্ধান্ত নেবে। এই আদর্শ পুঁজিবাদ এবং রাজতন্ত্রের বিপরীত। মার্ক্সবাদী সমালোচক সমাজকে দুটি দলে বিভক্ত করেছেন: যা আছে এবং নেই। তারা পুঁজিবাদের মডেলের সম্পূর্ণ বিরোধী, যা দরিদ্র শ্রেণীর মানুষকে শোষণের উৎসাহিত করে এবং সমাজে বৈষম্য আনে। সাম্রাজ্যবাদী সমালোচকরা মনে করেন যে বিশ্বের উন্নয়নের জন্য সাম্রাজ্যবাদ গুরুত্বপূর্ণ। ভারতের প্রেক্ষাপটে মিল, বেনথেম প্রমুখ লেখক ব্রিটিশ ঔপনিবেশিকতাকে ন্যায্যতা দিয়েছেন এবং অন্যদিকে আর.সি. মজুমদার, ভি.ডি. সাভারকর প্রমুখ লেখক তাদের উচ্চ কণ্ঠে সাম্রাজ্যবাদের সমালোচনা করেছেন। উত্তর আধুনিক লেখক সব ধরনের গতানুগতিক আদর্শের সমালোচনা করেছেন। এই মতাদর্শের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসবিদ ছিলেন লিওপোল্ড ভন র্যাঙ্কে। এই স্কুলের শুরু রেনেসাঁর সময়কালে শুরু হয়েছিল। নেক্সট দেখো সংশ্লেষণ এবং উপস্থাপনা। সংশ্লেষণের সহজ অর্থ হল উপাদান বা উপাদানগুলির
সংমিশ্রণ যাতে একটি সংযুক্ত সমগ্র গঠন করা হয়। ইতিহাস সংশ্লেষণের পরিভাষায় সব তথ্য ও পরিসংখ্যানকে সঠিক ক্রমে সাজানো মানে কোনো সিদ্ধান্তে পৌঁছানো। এই বিদ্যালয়ের অনুসারীরা বিশ্বাস করেন যে বিভিন্ন কার্যকলাপ, ঘটনা ইত্যাদি একে অপরের সাথে বিচ্ছিন্নভাবে দেখা যায়। সংশ্লেষক লেখকরা বিশ্বাস করেন যে ইতিহাসকে হলিস্টিক পদ্ধতিতে অধ্যয়ন করা উচিত, যেমন প্রাচীন থেকে আধুনিক সব দিকই ক্রমানুসারে বিকশিত হয়েছে। কোনো লেখক যদি সংশ্লেষণের নীতি অনুসরণ না করেন তাহলে কাজ সম্পূর্ণ হবে না। উপস্থাপনাও ইতিহাস রচনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক উপস্থাপনা ছাড়া ইতিহাস রচনার পুরো উদ্দেশ্য বৃথা যায়। উপস্থাপনা মানুষের বোঝার জন্য জিনিসগুলিকে সহজ করে তোলে। ইতিহাস সম্পর্কে তাদের চিন্তাভাবনা উপস্থাপনের জন্য বিভিন্ন লেখক পৃথক পদ্ধতি অনুসরণ করেন। নেক্সট আলোচনা করছি, দেখো আঞ্চলিক ইতিহাসের তাৎপর্য। বিভিন্ন অঞ্চলের নিজস্ব ইতিহাস রয়েছে। দেশের অন্যান্য অঞ্চল থেকে সেটি সম্পূর্ণ আলাদা। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এবং সাহিত্যের উৎসগুলি সত্যই প্রমাণ করেছে যে নির্দিষ্ট কিছু দেশের অঞ্চলগুলি রাজা বা রানীদের দ্বারা শাসিত হয়েছে, যারা তার প্রতিবেশী অঞ্চলে আদর্শ অনুসরণ করেনি। যেমন রাজপুতনা এলাকায় রাজাদের থেকে বাংলার সেনদের বিভিন্ন ধরনের প্রশাসন ছিল। একটি অঞ্চলের ইতিহাস তার সংস্কৃতি এবং সামাজিক নিদর্শনগুলির সাথে সেই অঞ্চলে অতীতে কী ঘটেছিল তা প্রকাশ করে। আঞ্চলিক ইতিহাসবিদরাও একটি নির্দিষ্ট অঞ্চল, তাদের প্রশাসনিক ব্যবস্থা, আর্থসামাজিক জীবন এবং সেই অঞ্চলের অন্যান্য রীতিনীতি সম্পর্কে বই লিখেছেন। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, সাহিত্যিক প্রমাণ এবং অন্যান্য ঐতিহাসিক উৎস প্রমাণ করেছে যে নির্দিষ্ট কিছু অঞ্চলের নিজস্ব একটি নির্দিষ্ট ইতিহাস রয়েছে, যা সেই নির্দিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্য হতে পারে। নেক্সট, ভারতীয় ইতিহাসের সাম্প্রতিক প্রবণতা, রিসেন্ট ট্রেন্ডস ইন ইন্ডিয়ান হিস্ট্রি। যদিও ভারতে প্রত্নতাত্ত্বিক গবেষণার দীর্ঘ ইতিহাস রয়েছে, 1944 থেকে 48 সাল থেকে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের মহাপরিচালক স্যার মার্টিমার হুইলার ছিলেন, যিনি সত্যিই এখানে প্রত্নতত্ত্বের সর্বশেষ বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তন করেছিলেন। ভারতে প্রত্নতত্ত্ব বিজ্ঞানে তার অবদান গ্রাহাম ক্লার্ক 1997 দ্বারা ভালোভাবে তুলে ধরা হয়েছে। স্ট্যাটিগ্রাফিক্যাল খনন, নির্ভুল রেকর্ডিং, তথ্যের বৃহত্তর সংগ্রহ এবং প্রত্নতাত্ত্বিক গবেষণায় আনুষঙ্গিক সহায়ক হিসাবে বিজ্ঞানের ব্যবহারের জন্য তার উদ্বেগ ক্ষেত্রের সমস্ত গবেষকদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ছিল সমস্যা ভিত্তিক গবেষণা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং গবেষকদের প্রশিক্ষণের উপর তার জোর। তার বারবার সতর্কতা ছিল যে প্রত্নতাত্ত্বিকের উদ্দেশ্য কেবল খনন করা নয়, বরং তিনি যে ধ্বংসাবশেষ খনন করেন তার পিছনে থাকা লোকেদের আবিষ্কার করা। গ্রাহাম ক্লার্ক তাকে বিজ্ঞানভিত্তিক প্রত্নতত্ত্বের অগ্রগামী বলে অভিহিত করেছেন। অন্যান্য বৈজ্ঞানিক শাখায় ভালো ব্যবহার করার পাশাপাশি হুইলার দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে প্রত্নতত্ত্ব মূলত একটি ঐতিহাসিক শৃঙ্খলা। তার মতে প্রত্নতত্ত্বের মূল্য মানুষের চেতনার বৃদ্ধিতে নিহিত। যদিও হুইলারের বয়স থেকে প্রত্নতত্ত্ব ব্যাপকভাবে এগিয়ে ঐতিহাসিক পদ্ধতি অনুসরণ করে প্রত্নতাত্ত্বিকদের প্রচেষ্টার মাধ্যমে স্ট্র্যাটিগ্রাফিক্যাল খননের মাধ্যমে তার তথ্য সংগ্রহের পদ্ধতি, রেকর্ডিংয়ের যথার্থতা এবং বৈজ্ঞানিক অভিজ্ঞতামূলক পদ্ধতি এখনও প্রশংসার যোগ্য। সাম্প্রতিক বছরগুলিতে ব্যবহৃত অন্যান্য বৈজ্ঞানিক কৌশলগুলি হল প্রত্নতত্ত্বের কার্বন 14 ডেটিং বা রেডিওকার্বন ডেটিং, থার্মোলুমিনেসেন্স, পটাশিয়াম আর্গন ইলেকট্রন স্পিন রেজোন্যান্স, ইউরেনিয়াম সিরিজ এবং ফিশন ট্র্যাক ডেটিং ইত্যাদি। গবেষণা পদ্ধতি, রিসার্চ মেথোডোলজি। গবেষণা পদ্ধতি পদ্ধতিগতভাবে গবেষণা সমস্যার সমাধানের একটি উপায়। বৈজ্ঞানিকভাবে কিভাবে গবেষণা করা হয় তা অধ্যয়নের একটি বিজ্ঞান হিসেবে বোঝা যেতে পারে। এটিতে আমরা বিভিন্ন পদক্ষেপগুলি অধ্যয়ন করি, যা সাধারণত একজন গবেষক তার গবেষণা সমস্যার অধ্যয়নের জন্য গৃহীত হয়, এবং তার পিছনে যুক্তিসহ গবেষকদের শুধুমাত্র গবেষণা পদ্ধতি কৌশলী নয়, পদ্ধতিও জানা খুব প্রয়োজন। গবেষকদের শুধু জানতে হবে না যে কিভাবে নির্দিষ্ট সূচক বা পরীক্ষা তৈরি করতে হয়, কিভাবে গড়, মোট, মাঝারি এবং স্ট্যান্ডার্ড বিচ্যুতি বা চি স্কোয়ার গণনা করতে হয়, কিভাবে নির্দিষ্ট গবেষণা কৌশল প্রয়োগ করতে হয়,
তবে তাদের এগুলির মধ্যে কোনটি জানতে হবে, পদ্ধতি বা কৌশল প্রাসঙ্গিক এবং কোনটি না, এবং তারা কি বোঝায় এবং নির্দেশ করে এবং কেন। তবে গবেষকদের বিভিন্ন কৌশলের অন্তর্নিহিত অনুমানগুলিও বুঝতে হবে। তাদের সেই মানদণ্ডগুলি জানতে হবে যার দ্বারা তারা সিদ্ধান্ত নিতে পারে যে নির্দিষ্ট কিছু কৌশল এবং পদ্ধতি যা কিছু সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অন্যান্যরা হবে না। এই সবের মানে হলো যে গবেষকদের জন্য তার সমস্যার পদ্ধতিটি ডিজাইন করার প্রয়োজন, কারণ একই সমস্যা থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন একজন স্থপতি যিনি একটি বিল্ডিং ডিজাইন করেন, তাকে তার সিদ্ধান্তের ভিত্তিতে সচেতনভাবে মূল্যায়ন করতে হয়, অর্থাৎ কেন এবং কিসের ভিত্তিতে তিনি দরজা, জানালা এবং ভেন্টিলেটর নির্দিষ্ট আকার, সংখ্যা এবং অবস্থা নির্বাচন করেন, বিশেষ উপকরণ ব্যবহার করেন। একইভাবে গবেষণার বিজ্ঞানীকে গবেষণার সিদ্ধান্তগুলি বাস্তবায়নের জন্য বা বাস্তবায়নের আগে মূল্যায়নের জন্য প্রকাশ করতে হবে। তাকে করতে হবে তিনি কোন সিদ্ধান্তগুলি নির্বাচন করেন এবং কোনগুলি তিনি নির্বাচন করেন তা সেটিকে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। এছাড়াও সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে যে তার দ্বারাই সেটি মূল্যায়ন করা। উপরে যা বলা হয়েছে তা থেকে আমরা বলতে পারি যে গবেষণা পদ্ধতির অনেক মাত্রা রয়েছে এবং গবেষণার পদ্ধতিগুলি গবেষণা পদ্ধতির একটি অংশ গঠন করে। গবেষণা পদ্ধতির পরিধি গবেষণার পদ্ধতির চেয়ে ব্যাপক বিস্তৃত। সুতরাং যখন আমরা গবেষণা পদ্ধতির কথা বলি তখন আমরা কেবল গবেষণা পদ্ধতির কথাই বলি না, এর পিছনে যুক্তি ও বিবেচনাও করি, কারণ আমরা আমাদের গবেষণার অধ্যয়নের প্রেক্ষাপটে যে পদ্ধতিগুলি ব্যবহার করি এবং ব্যাখ্যা করি যে কেন আমরা একটি নির্দিষ্ট পদ্ধতি বা কৌশল ব্যবহার করেছি বা কেন আমরা অন্যদের ব্যবহার করছি না, যাতে গবেষণার ফলাফলগুলি গবেষক নিজে বা অন্যদের দ্বারা মূল্যায়ন করতে সক্ষম হয়। কেন একটি গবেষণা অধ্যয়ন করা হয়েছে, গবেষণার সমস্যাটি কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, কি উপায়ে এবং কেন অনুমানের প্রণয়ন করা হয়েছে, কি ডেটা সংগ্রহ করা হয়েছে এবং কোন বিশেষ মেথড গ্রহণ করা হয়েছে, কেন ডেটা বিশ্লেষণের বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছে এবং অনুরূপ অন্যান্য প্রশ্নের একটি হোস্টকে সাধারণত উত্তর দেওয়া হয় যখন আমরা একটি গবেষণা সমস্যা সংক্রান্ত গবেষণার পদ্ধতির কথা বলি। নেক্সট, হাইপোথিসিস। হাইপোথিসিস হলো ঐতিহাসিক গবেষণা প্রশ্নে থাকা সময়ের ঘটনা, অবস্থা বা ঘটনা ব্যাখ্যা করতে একটি কার্যকর, কারণ এর প্রভাব সম্পর্কে অধ্যয়নের ক্ষেত্রে একটি প্রয়োজনীয়তা রয়েছে। এটি বস্তুনিষ্ঠতা বৃদ্ধিতে সহায়তা করে এবং ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যায় গবেষণাগুলিকে গাইড করে। হাইপোথিসিস অনুমান যে প্রতিটি ঘটনায় একটি কারণ আছে, কিছু অনুমিত বা মঞ্জুর করা হয়েছে যার ফলাফলগুলি অনুসরণ করার উদ্দেশ্যে। গ্রিক হাইপোথিসিস এ পুটিং আন্ডার ল্যাটিন সমতুল্য হয়েছে অনুমান। কর্মের পরিকল্পনা করার সময় কেউ বিভিন্ন বিকল্প বিবেচনা করতে পারে, প্রতিটি বিশদভাবে কাজ করে। যদিও হাইপোথিসিস শব্দটি সাধারণত এই ক্ষেত্রে ব্যবহার করা হয় না, পদ্ধতিটি কার্যত বিভিন্ন সন্দেহভাজনদের বিবেচনা করে অপরাধীদের তদন্তকারীর মতোই বিভিন্ন বিকল্প কি হতে পারে তা নির্ধারণ করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। কিন্তু মৌলিক বিষয় হলো একটি অনুমানের বিবেচনা করা যেন এটি সত্য ছিল। বাস্তবে এটিকে সত্য হিসেবে গ্রহণ না করে এই অর্থে শব্দের প্রাচীনতম ব্যবহারগুলির মধ্যে একটি ছিল জ্যামিতিতে, এটি মেনোতে প্লেটো বর্ণনা করেছেন। ইতিহাসবিদরা সাধারণত একটি ঐতিহাসিক অনুমান পরীক্ষা করার জন্য ওজন করেন যে ১ নম্বর, অনুমান অন্যান্য সত্যের সাথে একত্রে উপস্থিত পর্যবেক্ষণযোগ্য ডেটা বর্ণনা করে আরও বিবৃতি বোঝাতে হবে। ২ নম্বর, প্রতিদ্বন্দ্বী অনুমান হচ্ছে হাইপোথিসিসটি অবশ্যই বৃহত্তর ব্যাখ্যামূলক সুযোগ থাকতে হবে যা বোঝার পর্যবেক্ষণযোগ্য ডেটার একটি বৃহত্তর বৈচিত্র্য। ৩ নম্বর, প্রতিদ্বন্দ্বী অনুমানের চেয়ে হাইপোথিসিসের অবশ্যই বেশি ব্যাখ্যামূলক ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ পর্যবেক্ষণযোগ্য ডেটাকে আরও সম্ভাব্য করে তোলে। অনুমানটি অবশ্যই প্রতিদ্বন্দ্বী অনুমানের চেয়ে অধিকতর যুক্তিযুক্ত হতে হবে, অর্থাৎ স্বীকৃত সত্যের বৃহত্তর বৈচিত্র্য দ্বারা উজ্জ এবং এর অস্বীকার কম স্বীকৃত সত্য দ্বারা নিহিত। গবেষণার উদ্দেশ্য, অবজেক্টিভ অফ রিসার্চ। গবেষণার উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগের মাধ্যমে প্রশ্নের উত্তর আবিষ্কার করা। গবেষণার মূল লক্ষ্য হলো সত্য খুঁজে বের করা যা লুকিয়ে আছে এবং কোনটি এখনও আবিষ্কৃত হয়নি। যদিও প্রতিটি গবেষণা অধ্যয়নের নিজস্ব নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, আমরা গবেষণার উদ্দেশ্যগুলিকে নিম্নলিখিত বিস্তৃত গোষ্ঠীগুলির মধ্যে পড়ে বলে মনে করতে পারি।
একটি ঘটনার সাথে পরিচিত অর্জন বা নতুন অন্তর্দৃষ্টি অর্জনের জন্য এই বস্তুটিকে সামনে রেখে অধ্যয়ন করাকে অনুসন্ধানমূলক বা গঠনমূলক গবেষণার অধ্যয়ন বলা হয়। একটি নির্দিষ্ট ব্যক্তির বৈশিষ্ট্যগুলিকে সঠিকভাবে চিত্রিত করার জন্য পরিস্থিতি বা এই বস্তুটিকে সামনে রেখে একটি গ্রুপ স্টাডিজ বর্ণনামূলক গবেষণা অধ্যয়ন হিসেবে বিবেচিত। যে ফ্রিকোয়েন্সিটির সাথে কিছু ঘটে বা যার সাথে এটি অন্য কিছুর সাথে সম্পর্কিত তা নির্ধারণ করতে এই বস্তুটিকে সামনে রেখে অধ্যয়নগুলি ডায়াগনস্টিক গবেষণার অধ্যয়ন হিসেবে পরিচিত। ভেরিয়েবলের মধ্যে কার্যকরণ সম্পর্কের একটি অনুমান পরীক্ষা করার জন্য এই ধরনের অধ্যয়নগুলি হাইপোথিসিস পরীক্ষার গবেষণা হিসেবে পরিচিত। নেক্সট, গবেষণায় প্রেরণা, মোটিভেশন ইন রিসার্চ। কি মানুষকে গবেষণা করতে বাধ্য করে? এটি একটি মৌলিক গুরুত্বের প্রশ্ন। গবেষণা করার সম্ভাব্য উদ্দেশ্যগুলির নিম্নলিখিতর মধ্যে একটি বা একাধিক হতে পারে। এর ফলাফলমূলক সুবিধা হলো একটি গবেষণার ডিগ্রি পেতে ইচ্ছা, অমীমাংসিত সমস্যা সমাধানের চ্যালেঞ্জ মোকাবেলা করার ইচ্ছা, অর্থাৎ ব্যবহারিক সমস্যা নিয়ে উদ্বেগ গবেষণা শুরু করে, কিছু সৃজনশীল কাজ করে বৌদ্ধিক আনন্দ পাওয়ার ইচ্ছা, সমাজের সেবা করার ইচ্ছা, সম্মান পাওয়ার আশঙ্কা। যাই হোক, এটি গবেষণা অধ্যয়ন করার জন্য লোকেদের অনুপ্রাণিত করার কারণগুলির একটি সম্পূর্ণ তালিকা নয়। সরকারের নির্দেশনা, কর্মসংস্থানের অবস্থা, নতুন জিনিস সম্পর্কে কৌতূহল, কার্যকারণ সম্পর্ক বোঝার আকাঙ্ক্ষা, সামাজিক চিন্তাভাবনা জাগরণ এবং এর মতো আরও অনেক কারণ মানুষকে অনুপ্রাণিত করতে পারে বা কখনো কখনো গবেষণা কার্যক্রম পরিচালনা করতে বাধ্য করতে পারে। গবেষণার ধরন, টাইপস অফ রিসার্চ। গবেষণার প্রাথমিক প্রকারগুলি নিম্নরূপ: বর্ণনামূলক বনাম বিশ্লেষণাত্মক, মানে ডেসক্রিপটিভ ভার্সেস অ্যানালিটিক্যাল। বর্ণনামূলক গবেষণার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সমীক্ষা এবং তথ্য উত্তাপ অনুসন্ধান। বর্ণনামূলক গবেষণার প্রধান উদ্দেশ্য হল বর্তমান সময়ের বিদ্যমান পরিস্থিতির বর্ণনা। এই পরিস্থিতির প্রধান বৈশিষ্ট্য হল গবেষককে ভেরিয়েবলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, তিনি শুধুমাত্র কী ঘটেছে বা কী ঘটছে রিপোর্ট করতে পারেন। বর্ণনামূলক গবেষণায় ব্যবহৃত গবেষণার পদ্ধতিগুলি তুলনামূলক এবং পারস্পরিক সম্পর্কযুক্ত পদ্ধতিসহ সমস্ত ধরনের জরিপ পদ্ধতি। বিশ্লেষণাত্মক গবেষণায় অন্যদিকে গবেষককে ইতিমধ্যে উপলব্ধ তথ্য বা তথ্য ব্যবহার করতে হবে এবং উপাদানটির সমালোচনামূলক মূল্যায়ন করতে এগুলি বিশ্লেষণ করতে হবে। প্রয়োগকৃত বনাম মৌলিক, অ্যাপ্লাইড ভার্সেস ফান্ডামেন্টাল। গবেষণা হয় প্রয়োগ বা কর্ম গবেষণা বা মৌলিক বা বিশুদ্ধ গবেষণার মৌলিক হতে পারে। ফলিত গবেষণার লক্ষ্য হলো একটি সমাজ বা একটি শিল্প ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখীন একটি তাৎক্ষণিক সমস্যার সমাধান খুঁজে বের করা, যেখানে মৌলিক গবেষণা প্রধানত সাধারণীকরণ এবং একটি তত্ত্ব গঠনের সাথে সম্পর্কিত। কিছু প্রাকৃতিক ঘটনা বা বিশুদ্ধ গণিত সম্পর্কিত গবেষণা মৌলিক গবেষণার উদাহরণ। একইভাবে মানব আচরণ সম্পর্কে সাধারণীকরণ করার লক্ষ্যে মানব আচরণ সম্পর্কিত গবেষণা অধ্যয়নগুলির মৌলিক গবেষণার উদাহরণ। তবে গবেষণাটি নির্দিষ্ট সিদ্ধান্তে একটি সমস্যার সমাধান লক্ষ্য করে নির্দিষ্ট সামাজিক বা ব্যবসায়ের মুখোমুখি হয়, যা সমস্যাটির একটি উদাহরণ। পরিমাণগত বনাম গুণগত, কোয়ান্টিটিভ ভার্সেস কোয়ালিটিভ। পরিমাণগত গবেষণা পরিমাপের উপর ভিত্তি করে। এটি এমন ঘটনাগুলির জন্য প্রযোজ্য যা পরিমাণের ক্ষেত্র প্রকাশ করা যেতে পারে। গুণগত গবেষণা অন্যদিকে গুণগত প্রপঞ্চের সাথে সম্পর্কিত, অর্থাৎ গুণমান বা ধরনে জড়িত হওয়ার সাথে সম্পর্কিত ঘটনা। উদাহরণস্বরূপ, যখন আমরা মানুষের আচরণের কারণ অনুসন্ধান করতে আগ্রহী হই, আমরা প্রায়শ মোটিভেশন রিসার্চের কথা বলি, যা একটি গুরুত্বপূর্ণ ধরনের গুণগত গবেষণা। এই ধরনের গবেষণার উদ্দেশ্য হল অন্তর্নিহিত উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষাগুলি আবিষ্কার করা। এই উদ্দেশ্যে গভীর সাক্ষাৎকার ব্যবহার করে। এই ধরনের গবেষণায় অন্যান্য কৌশল হল শব্দ সংঘ পরীক্ষা, বাক্য সমাপ্তি পরীক্ষা, গল্প সমাপ্তির পরীক্ষা এবং অনুরূপ অন্যান্য প্রজেক্টিভ কৌশল। মনোভাব বা মতামত সংক্রান্ত গবেষণা, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয় বা প্রতিষ্ঠান সম্পর্কে লোকেরা কেমন অনুভব করে বা তারা কিভাবে তা খুঁজে বের করার জন্য ডিজাইন করা গবেষণাও হলো সেখানে গুণগত গবেষণা। গুণগত গবেষণা আচরণগত বিজ্ঞানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে লক্ষ্য হলো মানুষের আচরণের অন্তর্নিহিত উদ্দেশ্যগুলিকে আবিষ্কার করা। এই ধরনের গবেষণার মাধ্যমে আমরা বিভিন্ন কারণ বিশ্লেষণ করতে পারি, যা মানুষকে একটি বিশেষ পদ্ধতিতে আচরণ করতে অনুপ্রাণিত করে বা যা মানুষকে একটি নির্দিষ্ট জিনিস পছন্দ বা অপছন্দ করে।
ধারণাগত বনাম অভিজ্ঞতামূলক, কনসেপচুয়াল ভার্সেস এম্পেরিক্যাল। ধারণাগত গবেষণা বা কিছু বিমূর্ত ধারণা তত্ত্বের সাথে সম্পর্কিত। এটি সাধারণত দার্শনিক এবং চিন্তাবিদরা নতুন ধারণার বিকাশ করতে বা বিদ্যমান ধারণাগুলির পুনর্ব্যাখ্যা করতে ব্যবহার করেন। অন্যদিকে অভিজ্ঞতামূলক গবেষণা শুধুমাত্র অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। প্রায়শই সিস্টেম এবং তথ্যের প্রতি যথাযথ গুরুত্ব না দিয়ে এটি ডেটাভিত্তিক গবেষণা উপসংহারে আসা যা পর্যবেক্ষণ বা পরীক্ষার দ্বারা যাচাই করা যায়। একে আমরা পরীক্ষামূলক ধরনের গবেষণা বলতে পারি। এই ধরনের একটি গবেষণার ক্ষেত্রে তথ্যগুলিকে সরাসরি তাদের উৎস থেকে এবং সক্রিয়ভাবে উদ্দীপিত করার জন্য নির্দিষ্ট কিছু করার জন্য যেতে হবে। পছন্দসই তথ্য উৎপাদন। এই ধরনের একটি গবেষণায় গবেষককে প্রথমে একটি কার্যকরী অনুমান বা সম্ভাব্য ফলাফল হিসেবে অনুমান করতে হবে। তারপর সে তার অনুমানকে প্রমাণ বা খণ্ডন করার জন্য যথেষ্ট তথ্য বা ডেটা পেতে কাজ করবে। তারপরে তিনি পরীক্ষামূলক নকশাগুলি সেট আপ করেন যা তিনি মনে করেন যে এটি সংশ্লিষ্ট ব্যক্তি বা উপকরণগুলিকে ম্যানিপুলেট করবে যাতে পছন্দসই তথ্য সামনে আনা যায়। এই ধরনের গবেষণা একইভাবে অধ্যয়নের অধীনে ভেরিয়েবলের উপর পরীক্ষাকারীর নিয়ন্ত্রণ এবং এর প্রভাবগুলি অধ্যয়নের জন্য তাদের মধ্যে একটির ইচ্ছাকৃত হেরফের দ্বারা চিহ্নিত করা হয়। পরীক্ষামূলক গবেষণা উপযুক্ত যখন প্রমাণ চাওয়া হয় যে কিছু ভ্যারিয়েবল অন্য ভ্যারিয়েবলকে কোনোভাবেই প্রভাবিত করে, তখন পরীক্ষা নিরীক্ষা বা অভিজ্ঞতামূলক অধ্যয়নের মাধ্যমে সংগৃহীত প্রমাণগুলি আজকে একটি প্রদত্ত অনুমানের জন্য সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী সমর্থন হিসেবে বিবেচিত হয়। অন্যান্য সমস্ত ধরনের গবেষণা হলো গবেষণার উদ্দেশ্য বা গবেষণা সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সময়ের উপর ভিত্তি করে যে পরিবেশে গবেষণা করা হয় তা অন্য কিছু অনুরূপ ভিত্তিতে ফ্যাক্টর সময় দৃষ্টিকোণ থেকে আমরা গবেষণাকে এককালীন গবেষণা বা অনুদৈর্ঘ্য গবেষণা হিসেবে ভাবতে পারি। প্রাক্তন ক্ষেত্রে গবেষণাটি একটি একক সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেখানে পরবর্তী ক্ষেত্রে গবেষণাটি বেশ কয়েকটি সময়ের মধ্যে পরিচালিত হয়। গবেষণা ফিল্ড সেটিং গবেষণা বা পরীক্ষার গবেষণা বা সিমুলেশন গবেষণাও হতে পারে। যে পরিবেশে এটি চালানো হয় তার উপর সেটি নির্ভর করে। প্রস্তাবিত গবেষণার ক্ষেত্র, এরিয়া অফ প্রপোজড রিসার্চ। গবেষকদের তাদের গবেষণার ক্ষেত্র আগে থেকেই বেছে নিতে হবে। অধ্যয়নের প্রয়োজনীয়তা, এর মূল্য এবং জাতীয় গবেষণার ভবিষ্যতে সম্পর্কে প্রকল্প শুরু করার আগে তাদের খুব পরিষ্কার হতে হবে যে ব্যক্তির পক্ষে শুরুতেই এই সমস্ত সম্ভাবনার মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন ক্ষেত্র যা কম বা কোনো তথ্য আছে কিনা তা বিবেচনা করা যেতে পারে। গবেষণা কাজের আরেকটি মূল বিষয় হলো ব্যক্তি যে পরিবেশে কাজ করবে, তাই এই ফ্যাক্টরটিও মাথায় রাখা দরকার। গবেষকরা একজন গাইড বা বিষয়ের সাথে পরিচিত একজন অভিজ্ঞ ব্যক্তির অধীনে কাজ করেন, তাই উভয়ের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসে গবেষণার প্রস্তাবিত ক্ষেত্রটিকে বিভিন্ন সময়ের মধ্যে বিভক্ত করা যেতে পারে, যেমন প্রাচীন, মধ্যযুগীয় বা আধুনিক। যেহেতু গবেষণাগুলি বেশিরভাগ সময় একটি খুব নির্দিষ্ট বিষয়ে বিস্তৃত ভ্রমণের প্রয়োজন হতেও পারে। যদি এটি প্রত্নতাত্ত্বিক জরিপে থাকে, তবে গবেষককে সাইটের সময় ব্যয় করতে হবে। সাহিত্য সামগ্রীর জন্য একজনকে লাইব্রেরি এবং জাদুঘর পরিদর্শন করতে হবে। সুতরাং ইতিহাসের সময়কালের উপর নির্ভর করে গবেষণার বিষয় বা ক্ষেত্র, উৎস, উপাদানের প্রাপ্যতা প্রস্তাবিত গবেষণার ক্ষেত্রটি বেছে নেওয়া যেতে পারে। সুতরাং ইতিহাসের সময়কালের উপর নির্ভর করে গবেষণার বিষয় বা ক্ষেত্র, উৎস, উপাদানের প্রাপ্যতা প্রস্তাবিত গবেষণার ক্ষেত্রটি বেছে নেওয়াকে প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর জীবনী গবেষণা, কেউ জীবনী গবেষণা করে। 2 নম্বর প্রতিষ্ঠান ও সংস্থার ইতিহাস নিয়ে কেউ গবেষণা করে। কেউ আবার উৎস এবং প্রভাবের তদন্ত নিয়ে গবেষণা করে। কেউ আবার ঐতিহাসিক দলিল সম্পাদনা এবং অনুবাদ করা নিয়ে গবেষণা করে। কেউ আবার ঐতিহাসিক ধারণার অধ্যয়ন করণে গবেষণা করে। কেউ আবার গ্রন্থপঞ্জির সংকলন করা সম্পর্কে গবেষণা করে। ইতিহাসের সূত্র, সোর্সেস অফ হিস্ট্রি, তথ্য সংগ্রহ, কালেকশন অফ ডেটা। গবেষক অতীত ঘটনার সাক্ষ্য দিতে একটি বিশাল উপকরণের মাধ্যমে, যার তিনি সরকারি নথি, সংবাদপত্র এবং সাময়িক প্রত্যক্ষদর্শীর বিবরণ, আর্কাইভ, পাণ্ডুলিপি, চিত্রলিপি, চিঠিপত্র এবং ব্যক্তিগত ডায়েরি, জীবনী এবং স্মৃতিকথা, আত্মজীবনী, ঐতিহাসিক অধ্যয়ন, সাহিত্যিক লেখা, মৌখিক ইতিহাস স্মারক, ক্যাটলগ, সময়সূচি,
প্রত্নতাত্ত্বিক এবং ভূতাত্ত্বিক উৎসের মতো উৎস থেকে তথ্য সংগ্রহ করেন। গবেষণা বনাম পর্যালোচনা নিবন্ধ, রিসার্চ ভার্সেস রিভিউ আর্টিকেলস। যদিও বৈজ্ঞানিক এবং অন্যান্য সমকক্ষ পর্যালোচনায় জার্নালগুলি প্রাথমিক গবেষণার জন্য চমৎকার উৎস, তবে সেই জার্নালগুলির প্রতিটি নিবন্ধ একটি গবেষণা নিবন্ধ হবে না। সামগ্রীতে বইয়ের পর্যালোচনা, সম্পাদকীয় এবং পর্যালোচনা নিবন্ধগুলিও অন্তর্ভুক্ত থাকতে পারে। যেহেতু পর্যালোচনা নিবন্ধগুলির উদ্ধৃতিগুলি অন্তর্ভুক্ত করে এবং প্রায়শই বেশ দীর্ঘ হয়, প্রথম নজরে সেগুলি মূল গবেষণা নিবন্ধগুলি থেকে আলাদা করা কঠিন হতে পারে। যেহেতু পর্যালোচনা নিবন্ধে লেখকদের অন্যান্য গবেষণা নিয়ে আলোচনা, বিশ্লেষণ এবং মূল্যায়ন করেছেন, তাদের নিজস্ব গবেষণার প্রতিবেদন করছে না, তাই পর্যালোচনার নিবন্ধগুলি প্রাথমিক উৎস নয়। সম্ভাব্য ভালো প্রাথমিক উৎস শনাক্তকরণের জন্য, তবে তারা অনেক মূল্যবান হতে পারে। প্রাথমিক গবেষণার নিবন্ধগুলি সাধারণত ব্যবহৃত বিন্যাস দ্বারা চিহ্নিত করা যেতে পারে, কখনো আবার বৈচিত্র্য সহ, যেমন উপকরণ এবং পদ্ধতি, ফলাফলগুলির সাধারণ চার্ট এবং পরিসংখ্যান সারণী এবং আলোচনার সাথে অনুসরণ করে শিরোনামযুক্ত বিভাগগুলির সন্ধান করা। যেহেতু সাহিত্যের একটি পর্যালোচনা গবেষণা প্রক্রিয়ার অংশ, তাই নিবন্ধটি গ্রন্থপঞ্জি সংক্রান্ত উদ্ধৃতি এবং শেষে একটি কাজের উদ্ধৃত অংশ অন্তর্ভুক্ত করবে। শুরুতে একটি বিমূর্ত গবেষণার ফলাফলগুলিকে সংক্ষিপ্ত করবে এবং আপনাকে একটি ভালো নিবন্ধ দেবে যা উপস্থাপন করা হচ্ছে। তাই এটি একটি পর্যালোচনা নিবন্ধ, যা একটি গবেষণা নিবন্ধ কিনা তা নির্ধারণ করতে ব্যবহৃত চমৎকার টুল। যদিও কোনো বিমূর্ত না থাকে, তবে এটি নিজেই একটি চিহ্ন হতে পারে যে এটি একটি প্রাথমিক সম্পদ নয়। সংক্ষিপ্ত গবেষণা নিবন্ধ, যেমন বিজ্ঞান এবং অনুরূপ বৈজ্ঞানিক প্রকাশনায় পাওয়া যায় বা যা সংবাদ, সম্পাদকীয় এবং ফোরামের সাথে মিশ্রিত করে গবেষণার প্রতিবেদন, এবং যাই হোক, এই উপাদানগুলির কোনো অন্তর্ভুক্ত নাও হতে পারে। তবে উৎসের প্রকারের মধ্যে পার্থক্য কঠিন হতে পারে, কারণ একটি গৌণ উৎস ও একটি প্রাথমিক উৎস হতে পারে। লিঙ্কনের গেটিসবার্গ ঠিকানা সম্পর্কে গ্যারি উইলসের বই যেমন অপ্রধান এবং প্রাথমিক উৎস উভয় হিসাবে দেখা যেতে পারে। পার্থক্য নির্ভর করতে পারে আপনি কিভাবে উৎস এবং আপনার গবেষণার প্রকৃতি ব্যবহার করছেন তার উপর। আপনি সবসময় নির্ধারণ করতে পারবেন না কোনো কিছু প্রাথমিক বা মাধ্যমিক কিনা শুধুমাত্র উৎসের কারণে। যাই হোক, যদি ইরাক যুদ্ধ সম্পর্কে একটি সংবাদপত্রের একটি গল্প প্রত্যক্ষদর্শীর বিবরণ হয়, তবে এটি একটি প্রাথমিক উৎস হবে। যদি রিপোর্টার তবে অতিরিক্ত উপকরণ অন্তর্ভুক্ত করে যা তিনি সাক্ষাৎকার বা অন্যান্য তদন্তের মাধ্যমে সংগ্রহ করেছেন, তাহলে নিবন্ধ একটি গৌণ উৎস হবে। প্রাথমিক সূত্র, প্রাইমারি সোর্সেস। একটি প্রাথমিক উৎস হলো একটি আসল বস্তু বা কাঁচামাল বা প্রথম হাতের তথ্যনথি। প্রাথমিক উৎসগুলির মধ্যে রয়েছে ঐতিহাসিক এবং আইনি নথি, প্রত্যক্ষদর্শীর বিবরণ, পরীক্ষা নিরীক্ষার ফলাফল, পরিসংখ্যানগত তথ্য, সৃজনশীল লেখার টুকরো এবং শিল্পবস্তু। প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞানে প্রাথমিক উৎসগুলি প্রায়শই অভিজ্ঞতামূলক গবেষণা, যেখানে একটি পরীক্ষা করা হয়েছিল বা সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছিল। অভিজ্ঞতামূলক অধ্যয়নের ফলাফলগুলি সাধারণত পণ্ডিত নিবন্ধ বা কনফারেন্সে দেওয়া কাগজগুলিতে পাওয়া যায়। তাই সেই নিবন্ধগুলি এবং কাগজপত্রগুলি যা মূল ফলাফল উপস্থাপন করে প্রাথমিক উৎস হিসাবে বিবেচিত হয়। সেকেন্ডারি সোর্স হলো প্রাথমিক উৎস সম্পর্কে লেখা কিছু তথ্য। সেকেন্ডারি উৎসগুলির মধ্যে রয়েছে মূল উপাদান সম্পর্কে মন্তব্য, ব্যাখ্যা বা আলোচনা। আমরা সেকেন্ডারি সোর্সকে সেকেন্ড হ্যান্ড তথ্য হিসেবে ভাবতে পারি। সেকেন্ডারি সোর্স উপাদানগুলি সংবাদপত্র বা জনপ্রিয় ম্যাগাজিনে নিবন্ধ, বই বা চলচ্চিত্র পর্যালোচনা বা পণ্ডিত জার্নালে পাওয়া নিবন্ধগুলিও হতে পারে, যা অন্য কারো মূল গবেষণা নিয়ে আলোচনা বা মূল্যায়ন করে। মূল এবং ট্রানজিট উৎস, অরিজিনাল অ্যান্ড ট্রানজিট সোর্স। গবেষণায় মূল উৎসগুলি সেই উৎসগুলিকে অন্তর্ভুক্ত করে যা সরাসরি ঐতিহাসিক সমস্যার সাথে সম্পর্কিত বা ঘটনার অনুমানের সাথে সম্পর্কিত। অন্যদিকে ট্রানজিট উৎসগুলিও ঐতিহাসিক সত্যের সাথে সম্পর্কিত, তবে মূল এবং ট্রানজিট উৎসের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে যে ট্রানজিট উৎসগুলি মূল উৎস থেকে প্রাপ্ত গবেষণার পদ্ধতিতে উভয় সমানভাবে গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, সিন্ধু উপত্যকার স্থানগুলিতে খননের সময় সিল পাওয়া গেছে। এ থেকে আমরা উপসংহারে আসতে পারি যে সেই সময়ে বাণিজ্যের অস্তিত্ব ছিল এবং মেসোপটেমিয়ার সাইটগুলিতেও অনুরূপ সিলমোহর পাওয়া গিয়েছিল। তাহলে আমরা উপসংহারে আসতে পারি
উভয় সভ্যতার মধ্যেই কিন্তু বাণিজ্য সম্পর্ক ছিল। তাই সিন্ধু সভ্যতার সিলমোহর হবে মূল উৎস এবং মেসোপটেমিয়ার সাইট সভ্যতার সিল হবে ট্রানজিট উৎস। সামাজিক বিজ্ঞান হিসাবে ইতিহাস, হিস্ট্রি অ্যাজ সোশ্যাল সায়েন্স। ডেটা এক জায়গায় সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় এবং গ্রুপে শ্রেণীবদ্ধ করা হয়। সামাজিক বিজ্ঞানের মধ্যে রয়েছে নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, মনোবিজ্ঞান, জনস্বাস্থ্য, সমাজবিজ্ঞান ইত্যাদি। ইতিহাসে উল্লেখিত সমস্ত বিষয় সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। একটি ঐতিহাসিক ঘটনার সত্য চিত্র পেতে বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত সমস্ত দিক সঠিক বিশ্লেষণ পেতে অধ্যয়ন করা প্রয়োজন। অতএব এটি একটি সামাজিক বিজ্ঞান। একটি শিল্প বা বিজ্ঞান হিসেবে ইতিহাসের বিকাশ, ডেভেলপমেন্ট অফ হিস্ট্রি অ্যাজ অ্যান আর্ট অর সায়েন্স। ইতিহাস মৌখিক ইতিহাসের আকারে গল্প বলার একটি শিল্প হিসেবে শুরু হয়েছিল। গ্রিকরা উত্তরসূরির জন্য সমসাময়িক ঘটনার গল্প লিখেছিল। ইতিহাসের জনক নামে পরিচিত হেরোডোটাস ইতিহাস রচনার ক্ষেত্রে একটি নজির স্থাপন করেছিলেন, যা একটি কালানুক্রমিক ক্রমে বলা একটি প্রবাহিত এবং আকর্ষক আখ্যান, যা শিল্পের একটি রূপ। তিনি পর্যবেক্ষণ, পৌরাণিক কাহিনী এবং লোককাহিনীর উপর নির্ভর করতেন, যা বৈজ্ঞানিক ছিল না। থুকিডাইডিস ছিলেন একজন গ্রিক ইতিহাসবিদ ও এথেনিয়ার জেনারেল। তার লেখা পিলোপনেশিয়ান যুদ্ধের ইতিহাস গ্রন্থে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর ৪১১ খ্রিস্টপূর্বের স্পার্টা ও অ্যাথেন্স এর মধ্যকার যুদ্ধের বর্ণনা রয়েছে। তিনিও ইতিহাসের নৈপুণ্য বিজ্ঞানের পরিচয় দেন। তিনি বিবেচিত প্রমাণের প্রশ্নাতীত নির্ভুলতার দাবি করেছেন এবং মানুষের সিদ্ধান্ত ও কর্মের কারণ ও প্রভাবের দেখাশোনা করেছেন। বিজ্ঞান হিসেবে ইতিহাস, হিস্ট্রি অ্যাজ এ সায়েন্স। ব্যাখ্যা করা হয় বৈজ্ঞানিক যুক্তি এবং ঐতিহাসিক তথ্যের যৌক্তিক চিন্তার মাধ্যমে। এটি সত্যের পরেও তদন্ত করে। ইতিহাস সত্য প্রতিষ্ঠা ও ব্যাখ্যা করার জন্য নিজস্ব কৌশল অনুসরণ করে। অন্যান্য বিজ্ঞানের মতো এটি অনুসন্ধানের পদ্ধতিগুলি ব্যবহার করে, যেমন পর্যবেক্ষণ, শ্রেণীবিভাগ, পরীক্ষা এবং অনুমান তৈরি করা এবং অতীতের ব্যাখ্যা ও পুনর্গঠন করার আগে প্রমাণের বিশ্লেষণ। বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ব্যক্তি, সমাজ এবং প্রতিষ্ঠানের ভূমিকা, বিজ্ঞান চর্চা ও চেতনার বিস্তার, স্থাপত্য, ভাস্কর্য ও অর্থনীতিতে তার প্রয়োগের রূপটি এই ইতিহাস চর্চার মধ্য দিয়ে জানা যায়। এমনকি কোনো স্থান, দেশ বা জনগোষ্ঠীর কার্যকলাপে বিজ্ঞানের ব্যবহারের ভিত্তিতে তাদের মানসিকতা যেমন বোঝা যায়, তেমনি সভ্যতার বিকাশে বিজ্ঞানের ভূমিকাও অনুধাবন করা যায়। অতএব ইতিহাস একটি বিজ্ঞান। একটি শিল্প হিসেবে ইতিহাস, হিস্ট্রি অ্যাজ অ্যান আর্ট। রিকম্যান বলেছেন যে ইতিহাস তাদের প্রত্যেকটি অনন্য ঘটনার একটি ক্রম নিয়ে কাজ করে এবং বিজ্ঞান জিনিসগুলির একটি নিয়মিত উপস্থিতির সাথে সম্পর্কিত এবং সাধারণীকরণ এবং নিয়মিততা প্রতিষ্ঠার লক্ষ্য রাখে। অতএব এটি একটি বিজ্ঞান নয়, এটি অতীতের আখ্যানের উপর ভিত্তি করে। এটি মানুষের একটি অধ্যয়ন যা প্রকৃতিগতভাবে বিষয়ভিত্তিক এবং বিজ্ঞান বস্তুনিষ্ঠ বিশ্লেষণের উপর নির্ভর করে এবং এটি একটি শিল্প। নিও প্রগতিশীলরা ইতিহাসকে বিজ্ঞান হিসেবে দেখেছেন। নিও প্রোগ্রেসিভ স হিস্ট্রি অ্যাজ সায়েন্স। ইতিহাস আংশিক বিজ্ঞান এবং আংশিক শিল্প, কারণ এটির জন্য ভাষার আয়ত্তের প্রয়োজন এবং একটি আখ্যানই তাই একটি শিল্প। তথ্য বিশ্লেষণ এবং সংশ্লেষণের জন্য এটির পদ্ধতি এবং সংগঠন এবং একজন বিজ্ঞানীর সাধারণ প্রক্রিয়াও প্রয়োজন। অতএব এটি একটি বিজ্ঞান। জাতীয় গবেষণা পরিষদ ইতিহাসকে সামাজিক বিজ্ঞান হিসেবে শ্রেণীবদ্ধ করে বিভিন্নভাবে ইতিহাসকে ব্যাখ্যা করেছে এবং অনেকের মতে ইতিহাস হলো অন্ধকার যুগ, ধর্মীয় লেখকদের যুগ এবং রেনেসাঁ শাস্ত্রীয় যুগে ইতিহাসকে অনেকে বিজ্ঞান হিসেবে দেখেছিল। কেউ আলোকিকতার যুগ ইতিহাসকে বিজ্ঞান এবং শিল্প হিসেবে দেখেছিল। হিউম ইতিহাসকে বিজ্ঞান হিসেবে দেখেছেন। ভলতেয়ার ইতিহাসকে শিল্প হিসেবে দেখেছিলেন। 19 শতকে নিউটনীয় প্রভাব ইতিহাসকে বিজ্ঞান হিসেবে দেখেছিল। হেগাল ইতিহাসকে বিজ্ঞান হিসেবে দেখেছেন। লিওপোল্ড ভন র্যাঙ্কে ইতিহাসকে বিজ্ঞান এবং শিল্প হিসেবে দেখেছিলেন। ব্যানক্রফট ইতিহাসকে শিল্প হিসেবে দেখেছেন। বিংশ শতাব্দীর প্রগতিশীল ঐতিহাসিকরা ইতিহাসকে বিজ্ঞান হিসেবে দেখেছেন। কনজেঙ্কাস ঐতিহাসিকবিদ বুস্টিন এবং হার্টাস ইতিহাসকে রাজনৈতিক উপপাদ্যের বিজ্ঞান হিসেবে দেখেছিলেন। জেমস টমাস এবং ডুনাস ম্যালন ইতিহাসকে বিজ্ঞান হিসেবে দেখেছিলেন। ইতিহাসের কার্যকরণ এবং কল্পনা।
কজেশন অ্যান্ড ইমাজিনেশন অফ হিস্ট্রি। কার্যকরণ অতীতের একটি সুসংগত ব্যাখ্যা প্রদান করে। ইতিহাসের অধ্যয়ন হলো কারণের অধ্যয়ন। এভাবেই কার্যকারণকে ঐতিহাসিক চিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচনা করা হয়। প্রাচীন গ্রিস এবং পরবর্তীতে অ্যারিস্টটলের 4 ধরনের কারণ, মাতৃ, আনুষ্ঠানিক, দক্ষ ও চূড়ান্ত বর্ণনার প্রতিফলনের মাধ্যমে দর্শনের উদ্ভব হয়। কারণ ও প্রভাব সম্পর্কে ডেভিড হিউম এবং তার বিখ্যাত আলোচনা যে দার্শনিকরা কার্যকারণের ধারণা উপস্থাপন করেছিলেন তাহা সহজ ছিল না। ইতিহাসে কল্পনার ধারণাটি 1940 সালে ব্রিটিশ দার্শনিক আর.জি. কলিংউড, যিনি যুক্তি দিয়েছিলেন যে ঐতিহাসিক জ্ঞান কল্পনার ভিত্তি ছিল। তাই তার বই দ্য আইডিয়া অফ হিস্ট্রি এ তিনি মনে করেন যে ঐতিহাসিক ঘটনা বোঝানোর জন্য ঐতিহাসিক ব্যক্তিত্বের জুতা পরে নিজেকে কল্পনা করা প্রয়োজন। কল্পনা যা ঘটেছে তা পুনরায় তৈরি করতে এবং ইতিহাসে যা ঘটেছে তা অনুমান করতে সহায়তা করে। এটি একটি বৃহত্তর প্রেক্ষাপট এবং এর তাৎপর্য বোঝার জন্য তথ্যের টুকরোগুলিকে একটি সুসংগত ছবিতে লিঙ্ক করার অনুমতি দেয়। ভারতীয় ইতিহাসবিদ্যায় হিস্ট্রিওগ্রাফির প্রবণতা, ট্রেন্ডস ইন ইন্ডিয়ান হিস্ট্রিওগ্রাফি। ভারতীয় ইতিহাসবিদ্যায় বিভিন্ন মতবাদ রয়েছে। সহজ কথায় ইতিহাস গ্রন্থ হল অতীত সম্পর্কে মানুষ কিভাবে লিখেছেন, কিভাবে এবং কেন পদ্ধতি এবং শৈলীগুলি পরিবর্তন হয়েছে এবং আধুনিক ঐতিহাসিকদের সমসাময়িক পদ্ধতির প্রতিফলনের অধ্যয়ন। ইতিহাস লেখা বিশেষ করে উৎসের সমালোচনা, পরীক্ষা এবং সেই উৎস থেকে নির্বাচিত বিবরণের সংশ্লেষণের উপর ভিত্তি করে একটি বর্ণনায় যা সমালোচনামূলক পদ্ধতির পরীক্ষায় দাঁড়াবে। ইতিহাস রচনা দুটি প্রধান প্রবণতা পশ্চিমা ঐতিহ্যের শুরু থেকেই স্পষ্ট। ইতিহাস রচনার ধারণাটি রেকর্ডের সঞ্চয় এবং ইতিহাসের ধারণাকে গল্প বলা, কারণ এই প্রভাবের ব্যাখ্যায় ভরা খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস এবং পরবর্তীতে থুকিডাইডিস একটি আখ্যান আরোপ করার প্রচেষ্টার সরাসরি অনুসন্ধানের উপর জোর দিয়েছিলেন। সমসাময়িক ঘটনাবলিতে 4র্থ শতাব্দীতে খ্রিস্টান ইতিহাসের আধিপত্য বিশ্ব ইতিহাসের ধারণার প্রবর্তন করে, যা মানবতাবাদ এবং ধীরে ধীরে মধ্যযুগে প্রচলিত ছিল। সমালোচনামূলক চিন্তাধারা, ধর্মনিরপেক্ষতা, প্রাথমিক উৎসের উপকরণগুলির ব্যবহারের উপর ভিত্তি করে 19 এবং 20 শতকের ঐতিহাসিক তদন্তের আধুনিক পদ্ধতির বিকাশ দেখেছিল। আধুনিক ইতিহাসবিদরা অতীতের একটি পূর্ণাঙ্গ চিত্র, লক্ষ্য, সাধারণ মানুষের কার্যকলাপ এবং অনুশীলনের রেকর্ড পুনর্গঠনের চেষ্টা করেছেন। ফরাসি অ্যানালিস স্কুল এই ক্ষেত্রে প্রভাবশালী হয়েছিল। ইতিহাস তত্ত্ব হল ইতিহাসের ইতিহাস, যার ইংরেজি প্রতিশব্দ হিস্ট্রিওগ্রাফি। আধুনিক ইতিহাস তত্ত্বের মাধ্যমে মানুষের উন্নতি ধারা, যুক্তিবাদ, জাতীয়তাবোধ, বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা ইত্যাদি বিষয় উঠে এসেছে। সুপ্রাচীন কাল থেকে ইতিহাস নানা ধারায় চর্চিত হয়েছে, তেমনি আধুনিক কালেও নানা ধারার মধ্য দিয়ে নয়া ইতিহাস, নিও হিস্ট্রি চর্চার রূপ লাভ করেছে। এমনকি ইতিহাস চর্চার ধারায় উত্তর আধুনিকতার পোস্ট মডার্নিজম স্পর্শ লেগেছে। ইতিহাসের পথ চলার শুরু থেকেই তার বর্তমান অবস্থার পৌঁছানোর ধারাবাহিক কাহিনী হল ইতিহাস তত্ত্ব বা হিস্ট্রিওগ্রাফি। নেক্সট, ওরিয়েন্টালিস্ট স্কুল। এটি পশ্চিমা সভ্যতার শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রচার করে। এরা বিশ্বাস করে যে ভারতের কোনো ঐক্য ছিল না, ব্রিটিশরাই দেশকে একত্রীভূত করেছিল। তারা আরও প্রচার করে যে ভারত একটি অন্ধকার শতাব্দীর সাক্ষী ছিল যেখানে বিশৃঙ্খলা ছিল এবং ব্রিটিশরা ভারতীয়দের উদ্ধার করেছিল। তাদের মতে ভারত ছিল একটি স্থবির সমাজ এবং বিকাশ ঘটেছিল ব্রিটিশ শাসনামলে। জাতীয়তাবাদী স্কুল, ন্যাশনালিস্ট স্কুল। তারা ঔপনিবেশিক ইতিহাস রচনার পক্ষপাতের বিরুদ্ধে ছিল। এটি জাতীয় পরিচয় অনুসন্ধানের ইচ্ছা হিসেবে উদ্ভূত হয়েছিল। এটি আর.সি. মজুমদারের মতে এর উদ্দেশ্য ছিল ভারতের অতীতকে মহিমান্বিত করা। উপযোগী স্কুল, এই তত্ত্বের সূচনা শুরু করেছিলেন জেরেমি বেনথাম এবং জেমস মিল। এরা বিশ্বাস করত যে শাসকদের হাতে ক্ষমতা অবশ্যই সমাজের সুবিধার জন্য হতে হবে। তাদের মতে ভারতীয় সমাজের উন্নতি কেবলমাত্র আলোকিত স্বৈরাচার দ্বারাই সম্ভব। মার্ক্সবাদী স্কুল মার্ক্সিস্ট স্কুল, একটি কার্ল মার্ক্সের দর্শন থেকে এর তত্ত্বটি গ্রহণ করেছে যে এটি সামাজিক ও অর্থনৈতিক সংগঠনের মধ্যে সম্পর্ক এবং ঐতিহাসিক ঘটনাগুলির উপর এর প্রভাবগুলির একটি অধ্যয়ন। এর গুরুত্ব সাধারণ মানুষের ইতিহাসের উপর রয়েছে। সাবল্টার্ন স্কুল, এটি 1960-এর দশকে রডনি হিল্টন, ইপি থমসন, এরিক হবসাম, জর্জ রুট, সোবল প্রভৃতি ইতিহাসবিদদের দ্বারা বিকশিত হয়েছিল। 1980-এর দশকে ভারতসহ
দক্ষিণ এশিয়ার সমাজ জীবনের আপাত তুচ্ছ ঘটনা এবং কৃষক, শ্রমিক, নারী, আদিবাসী প্রভৃতি প্রান্তিক ও নিপীড়িত, বঞ্চিত, দরিদ্র মানবগোষ্ঠীকে নিয়ে যে ইতিহাস চর্চা জনপ্রিয় হয়েছে তা নিম্নবর্গের ইতিহাস চর্চা নামে পরিচিত। এই ধরনের ইতিহাস রচনায় তলা থেকে ইতিহাস রচনা পদ্ধতি গ্রহণ করা হয় বা প্রয়োগ করা হয় এবং প্রচলিত উপাদানগুলির পাশাপাশি কম গুরুত্বপূর্ণ ও অব্যবহার্য অব্যবহার্য উপাদানসমূহ যেমন জনশ্রুতি, লোককথা, কিংবদন্তি, ব্যক্তিগত চিঠিপত্র, নাটক, কবিতা প্রভৃতি সব কিছুই ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিকরা হলেন রঞ্জিত গুহ, পার্থ চ্যাটার্জি, শহীদ আমিন, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, জ্ঞানেন্দ্র পাণ্ডে, গায়ত্রী স্পিভাক, সুদীপ্ত কবিরাজ প্রমুখ। নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ক কয়টি গ্রন্থ ও তার লেখকরা হলেন রণজিৎ গুহ এর এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া, সিলেক্টেড সাবল্টান স্টাডিজ, সাবল্টা স্টাডি রিডার 1986-1995, পার্থ চ্যাটার্জির সাবল্টান স্টাডিজ, গৌতম ভদ্র ও পার্থ চ্যাটার্জির সম্পাদক এর নিম্নবর্গের ইতিহাস। ইতিহাসের বিষয় নির্বাচন, সিলেকশন অফ টপিক ইন হিস্ট্রি। বিভিন্ন বিষয়ের সমন্বয়ে ইতিহাসের একটি বিশাল সীমানা রয়েছে। ইতিহাসবিদরা তাদের আগ্রহ এবং সূত্রের প্রাপ্যতা অনুসারে এত বিশাল বিষয় থেকে যে কোনো বিষয় বেছে নিতে পারেন যা প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক ইতিহাস হতে পারে। প্রারম্ভিক পর্বে ইতিহাসবিদ যুদ্ধ এবং মানবতার সংগ্রামকে তাদের প্রধান বিষয় হিসেবে তুলে ধরেন। পরবর্তীতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়গুলো ঐতিহাসিকরা গ্রহণ করেন। বিভিন্ন কারণ ব্যক্তি দ্বারা বিষয় নির্বাচনের উপর প্রভাব বিস্তার করে। ইতিহাসবিদদের দ্বারা গ্রীষ্মমণ্ডল নির্বাচনের ভিত্তিতে ইতিহাসকে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়, যেমন ক্লাইমেট্রিক্স, সামরিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, বুদ্ধিভিত্তিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস। নোট গ্রহণ, নোট টেকিং। গবেষণা পদ্ধতিতে নোট নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নোট তৈরির শিল্প ব্যক্তিদের জন্য আলাদা এবং এটি তাদের বুদ্ধিবৃত্তির উপর নির্ভর করে। আমরা প্রাসঙ্গিকতাকে মাথায় রেখে নোট তৈরি করেছি এবং এই ধরনের নোট তৈরি থেকে কোনো উদ্দেশ্য অর্জন করা হবে না। নোট তৈরি করার সময় দুটি জিনিস যা সর্বদা মনে রাখা দরকার তা হলো প্যারাফ্রেজিং এবং তথ্যের উৎস বিস্তারিতভাবে নোট করা। প্যারাফ্রেজিংয়ের সহজ অর্থ হলো আমরা বাক্যটিকে বিভিন্ন আকারে পুনরায় লিখতে পারি যাতে এটি কোথা থেকে অনুলিপি করা মনে হয়। রেফারেন্স, যে কোনো বিষয়ে লেখার আগে ইতিহাসবিদকে অবশ্যই খোঁজ নিতে হবে যেখানে যথেষ্ট তথ্যসূত্র বিপুল সংখ্যক রয়েছে যাতে করে তার তথ্যসূত্র লেখা সহজ হয় এবং বিভিন্ন সূত্র যেমন নিউজ পেপার, জার্নাল, প্রাথমিক এবং মাধ্যমিক উৎস ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। এটা একজন ব্যক্তির কর্তব্য হওয়া উচিত। নোট তৈরির শুরুতেও তার সব রেফারেন্স উপাদানগুলিকে সংগ্রহ করা উচিত। প্রযুক্তির যুগে কম্পিউটারের ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে হাইপারলিঙ্কগুলি ব্যক্তিকে সরাসরি উৎসের দিকে পরিচালিত করার জন্য ব্যবহার করা হয়। তাই ব্যক্তি যদি সমস্যা সম্পর্কে আরও জানতে আগ্রহী হন তবে তারা রেফারেন্স থেকে সেটি পড়তে পারেন। ফুটনোট। ফুটনোট হলো লেখক বিভিন্ন উৎস থেকে তাদের কাজের জন্য বিষয়বস্তু গ্রহণ করেন যাতে এর সত্যতা সম্পর্কে লোকেদের স্বীকৃতি দেওয়ার জন্য ফুটনোটগুলি গুরুত্বপূর্ণ কৌশল হয়ে ওঠে। তাদের অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য পৃষ্ঠার নিচে রাখা হয় যা ইতিহাস লেখার স্বচ্ছতা আনে। ফুটনোটকে বলা হয় পাদটিকা এবং অ্যান্ড নোটকে বলা হয় অন্তটিকা। এই পাদটিকা এবং অন্তটিকার মধ্যেও পার্থক্য রয়েছে। পাদটিকা উল্লেখপঞ্জি নামেও পরিচিত, অন্তটিকা হলো গ্রন্থপঞ্জি। 1 নম্বর, উল্লেখপঞ্জি প্রত্যেকটা অধ্যায়ের শেষে থাকে। উল্লেখিত তথ্যগুলি কোথা থেকে নেওয়া হয়েছে তা ক্রমিক সংখ্যা অনুসারে উল্লেখ করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে নিজস্ব অভিমত বিবৃত করতে হয়। গ্রন্থপঞ্জি থাকে গ্রন্থের শেষে। 2 নম্বর, উল্লেখপঞ্জিতে গ্রন্থের নাম আগে থাকবে এবং গ্রন্থাকারের নাম পরে থাকবে। গ্রন্থপঞ্জির ক্ষেত্রে গ্রন্থাগারের নাম আগে থাকবে এবং তা বর্ণনাক্রমিকভাবে সাজাতে হয়। 3 নম্বর, পাদটিকায় উৎসসূচক তথ্যের মূল বিভাগগুলি কমা, বিরাম চিহ্ন দ্বারা পৃথক করা হয়। গ্রন্থপঞ্জিতে বিভাগগুলির পৃথকীকরণের পূর্ণচ্ছেদ ব্যবহার করা হয়। 4 নম্বর, পাদটিকায় একটি গ্রন্থ প্রয়োজনে একাধিকবার উল্লেখ করা যায় কিন্তু গ্রন্থপঞ্জিতে একটি গ্রন্থ বর্ণানুক্রমে একবার মাত্র উল্লেখ করা যায়। 5 নম্বর, পাদটিকা বা
উল্লেখপঞ্জিতে উৎস গ্রন্থ পরিচায়ক তথ্য সম্পর্কে তথ্য সংক্ষেপে করার সুযোগ থাকে এবং প্রথম উল্লেখেই ফার্স্ট রেফারেন্স সংক্ষেপকরণে কেবল গ্রন্থাগার, গ্রন্থের শিরোনাম ও পৃষ্ঠাঙ্ক নির্দেশ করা হয়। গ্রন্থপঞ্জিতে গ্রন্থের প্রকাশন তথ্যগুলি সামগ্রিক পৃষ্ঠা সংখ্যা ব্যতীত সম্পূর্ণরূপ উল্লেখ আবশ্যিক। বলা বাহুল্য, গ্রন্থপঞ্জি থাকে বলেই পাদটীকায় উৎস পরিচায়ক তথ্য সংক্ষেপ করা সম্ভব হয়। সেই জন্য গ্রন্থপঞ্জিতে পাদটীকার নির্দেশিত উৎস পরিচায়ক তথ্যের পরিপূরকও বলা চলে। গ্রন্থপঞ্জি বিবলিওগ্রাফি। গ্রন্থপঞ্জি হল বই, পণ্ডিত, নিবন্ধ, বক্তৃতা, ব্যক্তিগত রেকর্ড, ডায়েরি, সাক্ষাৎকার, আইন চিঠি, ওয়েবসাইট এবং অন্যান্য উৎসগুলির একটি তালিকা যা অনেকেই একটি বিষয় গবেষণা করার সময় এবং একটি গবেষণাপত্র লেখার সময় ব্যবহার করেন। গ্রন্থপঞ্জি শেষে উপস্থিত হয়। একটি গ্রন্থপঞ্জি এন্ট্রির মূল উদ্দেশ্য হল লেখকদের ক্রেডিট দেওয়া, যাদের কাজ আপনি আপনার গবেষণায় পরামর্শ করেছেন। আপনি আপনার গবেষণাপত্রটি লিখতে যে গবেষণাটি ব্যবহার করেছিলেন তা খুঁজে বের করার মাধ্যমে এটি একজন পাঠকের জন্য আপনার বিষয় সম্পর্কে আরও জানতে সহজ করে তোলে। একাডেমিক জগতে কাগজপত্র শূন্যে লেখা হয় না। একাডেমিক জার্নালগুলি হলো যেভাবে একটি বিষয়ের উপর নতুন গবেষণা প্রচারিত হয় এবং পূর্ববর্তী কাজগুলি তৈরি করা হয়। বিবলিওগ্রাফি এন্ট্রিগুলি অবশ্যই একটি খুব নির্দিষ্ট বিন্যাসে লিখতে হবে, তবে সেই বিন্যাসটি আমাদের লেখার নির্দিষ্ট শৈলীর উপর নির্ভর করবে। আমরা শিক্ষক বা প্রকাশক আপনাকে বলবেও যে কোন শৈলী ব্যবহার করতে হবে এবং বেশিরভাগ একাডেমিক কাগজপত্রের জন্য এটি হবে MLA আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, APA শিকাগো লেখক তারিখের উদ্ধৃতি বা পাদটীকা অ্যান্ড নোট ফরম্যাট, অথবা তুরাবিয়ান শৈলী। গ্রন্থপঞ্জিকে মাঝে মাঝে রেফারেন্স কাজের উদ্ধৃতি বা কাজের পরামর্শ পৃষ্ঠাও বলা হয়। একটি গ্রন্থপঞ্জি বা একটি রেফারেন্স পৃষ্ঠার ব্যবহার নির্ভর করে আমরা কাগজে লেখক তারিখ, বন্ধনীর উদ্ধৃতি বা পাদটীকা অ্যান্ড নোট ব্যবহার করছি কিনা তার উপর লক্ষ্য রাখতে হবে। যদি বন্ধনী উদ্ধৃতি ব্যবহার করি তাহলে রেফারেন্সের পৃষ্ঠা বিন্যাস অনুসরণ করব। কেউ যদি পাদটীকা বা অ্যান্ড নোট ব্যবহার করেন তবে একটি গ্রন্থপঞ্জি ব্যবহার করতে হবে। দুটি সিস্টেমের মধ্যে এন্ট্রির বিন্যাসের পার্থক্য হল উদ্ধৃত প্রকাশনার তারিখের অবস্থান। একটি গ্রন্থপঞ্জিতে এটি একটি এন্ট্রি শেষে যায়, আর লেখক তারিখ শৈলীতে একটি রেফারেন্স তালিকায় এটি লেখকের নামের ঠিক পরে যায়, APA শৈলীর মতো। তবে গ্রন্থপঞ্জিতে সর্বোত্তম পদ্ধতি হলো উপাধিটি প্রথম নাম অনুসরণ করে লেখা হয়। এমনকি বিভিন্ন বই প্রকাশের বছরও দেওয়া হয়, আর অধ্যায়গুলোর নাম আন্ডারলাইন করা হয়েছে। লেখক এবং অথবা সম্পাদক এবং অনুবাদক যদি প্রযোজ্য হয় তাহলে আপনার উৎসের শিরোনাম পাশাপাশি সংস্করণ, ভলিউম এবং বইয়ের শিরোনাম যদি আপনার উৎসে কোনো সম্পাদক সহ বহু লেখকের বইয়ের একটি অধ্যায় বা নিবন্ধ হয় সেগুলি বর্ণানুক্রমিক ক্রমে তালিকাভুক্ত করা উচিত। থিসিস এবং অ্যাসাইনমেন্ট রাইটিং। ইতিহাসের বিভিন্ন ইতিহাসবিদ, রিসার্চ স্কলার বিভিন্ন বিষয়ে থিসিস তৈরি করেছেন। রিসার্চ স্কলারকে তার এলাকার আগ্রহ অনুযায়ী থিসিসের বিষয় নির্ধারণ করতে হবে। থিসিসকে যে কোনো বিষয়ে বিস্তৃত বর্ণনা হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। একইভাবে অ্যাসাইনমেন্টও যে কোনো নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করে। তাদের মধ্যে পার্থক্য হলো যে থিসিসে আমরা বিষয়ের বিস্তৃত দিকটি কভার করি এবং অ্যাসাইনমেন্টে কম কভারেজ থাকে। নিম্নলিখিত থিসিস এবং অ্যাসাইনমেন্ট তৈরির পর্যায়গুলি রয়েছে, যেমন গবেষণার জন্য একটি বিষয় নির্বাচন করা, বিষয়টি নিয়ে গভীর গবেষণা, নোট গ্রহণ, স্বীকৃতি যেমন ফুটনোট, রেফারেন্স ইত্যাদি, আর লাস্ট মূল্যায়ন। ইতিহাস রচনা, হিস্ট্রি রাইটিং। লেখা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ইতিহাসবিদ এর মাধ্যমে তার ঐতিহাসিক জ্ঞানের যোগাযোগ করেন। এটির জন্য কাঠামোগত বিবেচনার প্রয়োজন এবং ঐতিহাসিক লেখার জন্য সত্য বস্তুর মূল্যায়ন অপরিহার্য। ঐতিহাসিক লেখার শুরু, বিগিনিং অফ হিস্ট্রিক্যাল রাইটিংস। ঐতিহাসিক লেখা বা লিপিবদ্ধ ইতিহাস একটি নথিগত যোগাযোগ। এটি লেখার উদ্ভাবনের সাথে খ্রিস্টপূর্ব 4th সহস্রাব্দের দিকে শুরু হয়েছিল। গ্রিক ইতিহাস রচনা, গ্রিক হিস্ট্রিওগ্রাফি। ঐতিহাসিক রচনার প্রথম বিকাশ গ্রিসে আবির্ভূত হয়। গ্রিসের ইতিহাস বলতে বোঝায় গ্রিক জাতি এবং অতীতে তাদের দ্বারা বিজিত অঞ্চল তথা বর্তমান গ্রিস রাষ্ট্রের ইতিহাস সংক্রান্ত অধ্যয়ন।
ইতিহাসের বিভিন্ন সময়ে গ্রিস জাতি অধ্যুষিত ও শাসিত অঞ্চলের সীমারেখায় নানা পরিবর্তন এসেছে। এই কারণে গ্রিসের ইতিহাসেও বিভিন্ন প্রকার বহিরাগত উপাদান এসে মিশেছে। গ্রিসের ইতিহাসের প্রতিটি যুগের সুনির্দিষ্ট লিখিত বিবরণ বিদ্যমান। প্রথম আদি গ্রিক উপজাতিটি মাইসেনিয়াম নামে পরিচিত। এরা খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের শেষ ভাগে এবং দ্বিতীয় সহস্রাব্দের প্রথমার্ধে গ্রিসে মূল ভূখণ্ডে বসতি স্থাপন করে। মাইসেনিয়াস উপজাতি যখন এই অঞ্চলে অনুপ্রবেশ করেছিল তখন এখানে একাধিক অগ্রিকভাষী ও দেশীয় আদিগ্রিক উপজাতিগুলি বাস করত। এরা খ্রিস্টপূর্ব সপ্তম সহস্রাব্দ থেকে এই অঞ্চলে কৃষিকার্য করে আসছিল। ভৌগোলিক বিস্তারের মধ্যে গগনে গ্রিক সভ্যতা গ্রিক থেকে মিশর এবং পাকিস্তানের হিন্দুকুশ পর্যন্ত প্রসারিত হয়েছিল। এই সময় থেকে গ্রিক সংখ্যালঘুর পূর্ববর্তন গ্রিক সাম্রাজ্যের বিভিন্ন অংশে যেমন তুরস্ক, ইতালি ও লিবিয়া, লেভ্যান্ট ইত্যাদি অঞ্চলে বসবাস তারা করেছেন। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে গ্রিক অভিনিবেশকারীদের সন্ধান পাওয়া যায়। হেরোডোটাস বিভিন্ন ভূমধ্যসাগরীয় সংস্কৃতির উপর লিখিত বিবরণ দিয়েছেন। পরবর্তীতে স্থানীয় ঐতিহাসিকদের দ্বারা পৃথক নগর রাজ্যের স্থানীয় ইতিহাস লিখিত হয়। রোম ইতিহাস রচনা, রোম হিস্টোগ্রাফি। রোমানরা প্রাথমিকভাবে গ্রিক ভাষায় লেখার ইতিহাস গ্রহণ করলেও পরে অগ্রিক ভাষা গ্রহণ করে, যেমন ল্যাটিন। লিভি এবং ট্যাসিটাসের মতো রোমান ইতিহাসবিদরা হেরোডোটাস এবং থুকিডাইডিসের মতো গ্রিক ইতিহাসবিদদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন, যাদের সম্পর্কে আমরা গ্রিক হিস্টোগ্রাফিতে পড়েছি। ইতিহাসের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত জাতীয় ইতিহাসের বিকশিত হবে, কারণ তাদের বেশিরভাগ রোমান ঐতিহাসিক কাজ বাকি বিশ্বের তুলনায় রোমানদের শ্রেষ্ঠত্বের উপর জোর দিয়েছে। কল্পকাহিনী এবং পৌরাণিক কাহিনীগুলির অন্তর্ভুক্তি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে, কারণ তারা যে সত্য খুঁজে বের করতে চলেছে এবং কাল্পনিক বা গুরুত্বহীন বিবরণ কি তা নির্ধারণ করা কঠিন হবে। স্টারবো, লিভি, প্লুটার্ক, সেটোনাস এবং ট্যাকটিটাসের মতো ইতিহাসবিদরা রোমান ঐতিহাসিকদের লেখার অবদান রেখেছিল। রোমান ইতিহাসবিদরা তাদের লেখার কাজ করার কারণে একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হন, কারণ রোমান ইতিহাসের বেশিরভাগ মৌখিক ঐতিহ্যের মাধ্যমে প্রেরণ করা হয়েছিল। এই মৌখিক ইতিহাসগুলির প্রজন্ম থেকে প্রজন্ম প্রেরণ করা হয়েছিল, তাই পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক সত্যের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব। মৌখিক ইতিহাস শুধুমাত্র রোমান ইতিহাসবিদদের সীমিত সংখ্যক লিখিত উৎস প্রকাশ করেনি, তবে একটি নির্দিষ্ট বিবরণে সত্য কী এবং পৌরাণিক কাহিনী কী তা নির্ধারণ করার জটিলতা রয়েছে। রোমান হিস্টোগ্রাফি হেরোডোটাস ও থুকিডাইডিসের লেখা এবং শৈলী দ্বারা প্রভাবিত হয়েছিল, কিন্তু তার নিজস্ব উপায়ে বিকশিত হয়েছিল। সাম্রাজ্যের উপর জোর দেওয়া এর সাফল্য একাধিক রোমান ঐতিহাসিকদের লেখার মাধ্যমে স্পষ্ট এবং এমন কিছু যা এই সময়ের বৈশিষ্ট্যগতভাবে রোমানরা ছিল। তারা বিশ্বের সম্পর্কে এমনভাবে লিখেছিল যেভাবে তারা এটি বুঝতে পেরেছিল তাদের কেন্দ্রে ছিল। জাতীয় ইতিহাস ঘরানার সৃষ্টি তাদের সাম্রাজ্য এবং সাফল্য, এবং যারা সে সাফল্য এনেছে অভিজাত শ্রেণী পরিবার তাদের উপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাদের ইতিহাস লিখতে দেয়। পলিবিয়াস, লিভিস এবং জুলিয়াস সিজারের কাজগুলিও রোমানদের শ্রেষ্ঠত্বের উপর জোর দেয়, যদিও সেগুলি সম্পূর্ণ ভিন্ন উপায়ে করা হয়। অ্যামিয়ান্স মার্সেলিয়াসের লেখাগুলিও এই মডেলের সাথে খাপ খায়, কারণ তিনি জাতীয় ইতিহাসের ফর্মে আটকে ছিলেন, কিন্তু রোমান এবং খ্রিস্টান ধর্মের উপর সীমিত আলোচনা অন্তর্ভুক্ত করেছিলেন। রোমান ইতিহাস গ্রন্থ ঐতিহাসিক লেখার ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রসারিত হবে, কারণ রোমান ইতিহাসবিদরা নতুন মডেল, ফোকাস এবং ইতিহাসের ধরন প্রদান করেছেন যা সময় জুড়ে ব্যবহার করা হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক লেখার এই ধারণাটি রোমানদের জীবনের অতীতে প্রসারিত হয়েছে, কারণ সাম্প্রতিকতম ঐতিহাসিক ব্যক্তিরা তাদের জাতীয় ইতিহাসকে প্রচারের একই লক্ষ্য ব্যবহার করেছেন। চার্চের ইতিহাস রচনা, চার্চ হিস্টোগ্রাফি। চার্চের হিস্টোগ্রাফি অনুসারে ঈশ্বরের ইচ্ছায় ইতিহাসের পথ দেখায়। এই ধারণাটি খ্রিস্টান ঐতিহাসিক দর্শনকে চালিত করেছিল। এটি লোক অ্যাক্টস হিসাবে শুরু হয়েছিল। লিখিত উৎসের জন্য খ্রিস্টান ঐতিহাসিকদের পছন্দের মতো বাইবেলের কেন্দ্রীয় ভূমিকা প্রতিফলিত হয়। তারা ধর্ম ও সমাজের উন্নয়নের দিকে মনোনিবেশ করেছিল। সিজারিয়ার ইউরেবিয়াস এবং মধ্যযুগের খ্রিস্টান সন্ন্যাসী এবং পাদ্রীদের লেখা বিবরণ সেখানে সেই সময় জনপ্রিয় ছিল। সার্বজনীন ইতিহাস। খ্রিস্টান ইতিহাসবিদরা সার্বজনীন ইতিহাস রচনা করেছেন। তারা সৃষ্টি থেকে শেষ বিচার পর্যন্ত
মহাবিশ্বের ইতিহাস চিত্রিত করেছে। এটি ছিল ইতিহাসের বাইবেলের সংস্করণ। ইতিহাসের কালানুক্রমিক সংগঠন। খ্রিস্টান ইতিহাসবিদরা ঐতিহাসিক ঘটনার কালানুক্রমিক সংগঠন নিয়ে আসেন। সমস্ত ঘটনা একটি একক কালানুক্রমিক কাঠামোর মধ্যে আনা হয়েছিল। ঘটনাগুলি কালানুক্রমিক ক্রমানুসারে সাজানো হয়েছিল। ইতিহাসের পর্যায়ক্রম। খ্রিস্টান ইতিহাসবিদরা ইতিহাসের পর্যায়ক্রম নিয়ে আসেন। তারা খ্রিস্টকে কেন্দ্র করে ঐতিহাসিক সময়কে দুই ভাগে ভাগ করেছে। বিভিন্ন ঘটনা খ্রিস্টের জন্মের পর থেকে পিছনের দিকে এবং এগিয়ে দেওয়া হয়। তারা ইতিহাসকে দুই ভাগে ভাগ করেছে, আলোর সময়কাল এবং অন্ধকারের সময়কাল, এবং এটিকে আরও কয়েকটি যুগে বিভক্ত করেছে। চার্চ এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপন। খ্রিস্টান ইতিহাস গ্রন্থ চার্চ এবং রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপনের প্রথম প্রচেষ্টা নিয়ে আসে। ঈশ্বরের শহর সেন্ট অগাস্টিন তার কাজের মাধ্যমে গির্জা এবং রাজ্যকে দুটি মিশ্রিত শহর হিসেবে উপস্থাপন করেছিলেন। এটি রাষ্ট্র এবং রাজনীতির প্রতি গির্জার মনোভাবকে আকার দেয়। ইতিহাসের প্রাদেশিক দর্শন। খ্রিস্টান ইতিহাস গ্রন্থ ঐতিহাসিক বিকাশকে ঈশ্বরের ইচ্ছাকে দায়ী করে। প্রতিভেন্টসের এই ধারণাটি খ্রিস্টান ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি গঠন করে এবং খ্রিস্টীয় ঐতিহাসিক চিন্তাধারাকে রূপ দেয়। দুয়ের দ্বন্দ্বের ধারণা। খ্রিস্টান ইতিহাস গ্রন্থ এই ধারণাটি বের করে এনেছে যে দুজনের দ্বন্দ্ব ইতিহাসের গতিপথের পিছনে চলমান শক্তি। সেন্ট অগাস্টিন যুক্তি দিয়েছিলেন যে ঐতিহাসিক অধ্যয়নের কাজটি গির্জা এবং রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের ধাপে ধাপে বিকাশের ট্রেস করা। রেনেসা এবং ইতিহাস লেখার উপর এর প্রভাব। রেনেসার সময় ইতিহাস রাষ্ট্র বা জাতি সম্পর্কে লেখা হয়েছিল। এনলাইটমেন্ট এবং রোমান্টিসিজম থেকে ইতিহাসের অধ্যয়ন পরিবর্তিত হয়। ইতিহাস হয়ে ওঠে একটি স্বাধীন শৃঙ্খলা। একে ফিলোসফিয়া হিস্টোনি না বলে হিস্টোরিয়া বলা হতো। ইতিহাস রচনার বার্লিন বিপ্লব ভন র্যাঙ্কে, বার্লিন রেভলিউশন অফ হিস্ট্রি রাইটিং ভন র্যাঙ্কে 19 শতকে ইতিহাসের আধুনিক একাডেমিক অধ্যয়ন এবং ইতিহাস রচনার পদ্ধতির বিকাশে ভন র্যাঙ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ঐতিহাসিক নথির সংরক্ষণগার, গবেষণা এবং বিশ্লেষণের মনোনিবেশ করেছিলেন। তিনি প্রাথমিক উৎসের নির্ভরতার উপর জোর দেন এবং বর্ণনামূলক ইতিহাসের উপর জোর দেন। তিনি ইতিহাসের প্রতি টেলিলজিক্যাল পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছিলেন। তার বিখ্যাত রচনা দ্য হিস্ট্রি অফ ল্যাটিন অ্যান্ড টিউলনিক পিপলস ফ্রম 1494 টু 1514 এ বিভিন্ন উৎস ব্যবহার করা হয়েছে। মার্ক্সবাদী ইতিহাস রচনা। এটি মার্ক্সবাদের প্রধান আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিল। ফ্রেডরিক অ্যাঙ্গেলস এবং আর.এইচ. টাউনি হলের মার্ক্সবাদীরা ইতিহাস রচনার সবচেয়ে বড় প্রবক্তা। এটি শ্রমিক শ্রেণী ও নিপীড়িত জাতীয়তার ইতিহাসের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মার্ক্সবাদী দর্শনের বৈশিষ্ট্য। ফিচার্স অফ মার্ক্সটিস ফিলোসফি। এটি কোনো বিজ্ঞান বা দর্শন নয়, বরং বিদ্যমান সমাজের সমালোচনামূলক এবং বাস্তব বিশ্লেষণ। এটি পুঁজিবাদী সমাজের গুরুত্বপূর্ণ দিকগুলিকে স্ক্যান করে। ইতিহাসের মার্ক্সবাদী দর্শন বস্তুবাদী জাতীয়তাবাদের উদাহরণ। ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ছাড়া এটি নৈমিত্তিক সংকল্প বিদ্যমান। ইতিহাসের চক্রীয় তত্ত্ব। ইতিহাসের চক্রীয় তত্ত্ব আমেরিকান ইতিহাস জুড়ে রাজনীতির ওঠানামা ব্যাখ্যা করে। এটি উদারতাবাদ এবং রক্ষণশীলতার মধ্যে বিকল্প সামাজিক পরিবর্তনে চক্রাকার তত্ত্বগুলির অসওয়াল্ড স্পেংলার দ্বারা উত্থাপন করা হয়েছিল, যিনি তার বই দ্য ডিক্লাইন অব দ্য ওয়েস্ট এ সভ্যতার ভাগ্যের বিষয় হিসেবে লিখেছিলেন। তিনি সমাজকে ক্রমাগত বৃদ্ধি ও ক্ষয়ের চক্রে চলতে দেখেছেন। অসওয়াল্ড স্পেংলার বলেছিলেন যে সভ্যতা একটি জৈবিক জীব যা জন্ম নেয়, তারপর পরিপক্কতা এবং শেষ পর্যন্ত মৃত্যুর দিকে নিয়ে যায়। চ্যালেঞ্জ এবং প্রতিক্রিয়া তত্ত্ব। চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্সিভ থিওরি। অ্যালবার্ট টয়েনবি বিশ্ব ইতিহাসে তার স্মারক অধ্যয়নে সভ্যতার উত্থান এবং পতন কিভাবে ব্যাখ্যা করতে চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স ধারণাগুলি ব্যবহার করেছেন। তিনি অনুভব করেছিলেন যে ঐতিহ্যগত ব্যাখ্যা, পরিবেশ, জাতির নেতৃত্ব, জমি দখল, প্রাকৃতিক সম্পদের অ্যাক্সেস ভুল বা খুব সংকীর্ণ ছিল। পরিবর্তে তিনি অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করেছিলেন যা সামাজিক সাফল্য বা ব্যর্থতার ব্যাখ্যা করেছিল। চ্যালেঞ্জ বলতে টয়েনবি বুঝিয়েছেন এমন কিছু অপ্রত্যাশিত ফ্যাক্টর বা ঘটনা যা অতীতে একদল লোকের জীবিকা নির্বাহের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চ্যালেঞ্জ সব নেতিবাচক ছিল না, এটি সুযোগের জীবাণু বহন করে। প্রতিক্রিয়া ছিল নতুন পরিস্থিতি মোকাবেলার জন্য একই গোষ্ঠীর দ্বারা নেওয়া পদক্ষেপ। অনেক কিছুর ফলস্বরূপ একটি চ্যালেঞ্জ দেখা দেবে। জনসংখ্যা বৃদ্ধি, একটি গুরুত্বপূর্ণ সম্পদের অবসান, জলবায়ুর পরিবর্তন। এটি এমন কিছু ছিল যা কেউ জেনে শুনে তৈরি করেনি। প্রতিক্রিয়ার জন্য
প্রয়োজন দৃষ্টি, নেতৃত্ব এবং পদক্ষেপের হুমকি কাটিয়ে উঠতে এবং বেঁচে থাকার জন্য একটি ভিত্তি তৈরি করতে এবং আশা করি সমৃদ্ধি। উত্তর আধুনিকতাবাদ, পোস্ট মডার্নিজম। উত্তর আধুনিকতার ইংরেজি প্রতিশব্দ পোস্ট মডার্নিজম শব্দটি 1870 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হতে থাকে। প্রথম ব্যবহার করেন জন ওটকিন্স চ্যাপম্যান নামক এক শিল্পী। এরপর জে এম থমসন ধর্মীয় বিশ্বাসকে সমালোচনা প্রসঙ্গে তিনি এই শব্দটি ব্যবহার করেন। ধারণাটি তার উদ্ভব থেকেই জনপ্রিয়তা লাভ করে এবং বিতর্ক এর সাধারণ সঙ্গী মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাশ্চাত্য চিন্তায়, বিশেষ করে দর্শন, ইতিহাস লিখন, সাহিত্য, চিত্রকলা সমালোচনায় উত্তর আধুনিকতার গত কয়েকশত বছরের জ্ঞানকাণ্ডকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। উত্তর আধুনিকতা বৈপরীত্য তৈরি, যেমন সাদা বনাম কালো, নারী বনাম পুরুষ, উপনিবেশ বনাম উপনিবেশিত, এই প্রক্রিয়ার বিরোধিতা করে। এর বদলে বহু ধারণার বিশ্বাস করে যে আসলে উত্তর আধুনিকতার গাঁথনি বলতে হলে আধুনিকতার উদ্ভব বা ইতিহাসকে বিবেচনা করতে হবে। এর ফলে উত্তর আধুনিকতা নিয়ে পক্ষে বিপক্ষে যাওয়ার সুযোগ থেকে যায়। উত্তর আধুনিকতা নিয়ে আলোচনার সর্ববৃহৎ পরিসর জুড়ে রয়েছে দর্শনের বিভিন্ন বিধান। জ্ঞান জগতে কয়েকশত বছরের প্রচলিত রীতিগুলোকে উত্তর আধুনিক প্রবক্তাগণ নতুনভাবে মূল্যায়ন করেন, যেমন ফ্রেডরিক নিটসে, জ্যাক দেরিদা, মিশেল ফুকো ইত্যাদি দার্শনিকগণ আধুনিকতাকে অস্বীকার করে উত্তর আধুনিকতার ধারণার প্রবর্তন করেন। এভাবে 20 শতকে এসে ইউরোপীয় আধুনিকতার পতন ঘটে যায়। 1400 শতক থেকে বিজয়, উপনিবেশ স্থাপন, বিজ্ঞানের উন্নতি, শিল্প বিপ্লবের ফলে যে আধুনিকতার প্রতিষ্ঠা 20 শতকে এসে তার ক্ষয় হতে শুরু করে। যাই হোক, উত্তর আধুনিকতা একটি সাধারণ এবং বিস্তৃত পরিভাষা যা সাহিত্য, শিল্প, অর্থনীতি, দর্শন, স্থাপত্য, কথা সাহিত্য এবং সাহিত্য সমালোচনার সহ অনেক শাখায় প্রয়োগ করা হয়। উত্তর আধুনিকতা মূলত বাস্তবতা ব্যাখ্যা করার জন্য বৈজ্ঞানিক বা বস্তুনিষ্ঠ প্রচেষ্টার প্রতিক্রিয়া। উত্তর আধুনিকতাকে আধুনিকতাবাদের পরের সময় হিসাবে, যা একটি শর্ত হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যেখানে নতুন প্রযুক্তিগত অগ্রগতির দ্বারা প্রতিষ্ঠিত মূল্যবোধগুলি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং ভবিষ্যৎ কী নিয়ে আসবে তার একটি সাধারণ আশঙ্কা। মোট কথা, উত্তর আধুনিকতা এই অবস্থানের উপর ভিত্তি করে যে বাস্তবতা মানুষের উপলব্ধিতে প্রতিফলিত হয় না, বরং মন তার নিজের ব্যক্তিগত বাস্তবকে বোঝাবার চেষ্টা করে, এভাবেই নির্মিত হয়। এই ছিল ইউনিট 10। ইউনিট 10-এর সম্পূর্ণ আলোচনা। এবার ইউনিট 10-এর গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করছি। ওকে, দেখো, এটি পার্ট 1 এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। এরপরে আরেকটা পার্ট 2 আসবে। পার্ট 2-এতে আশা করি সব এমসিকিউগুলো কভার করব। পার্ট 1-এ সম্ভব হয়নি কভার করা, তো যতটুকু সম্ভব হয়েছে সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে এখন আলোচনা করব। তো 1 নম্বর কোশ্চেন দেখো, হু রোট দ্য ডিকটাম অল হিস্ট্রি ইজ দ্য হিস্ট্রি অফ আইডিয়াস? সমস্ত ইতিহাসই ধারণার ইতিহাস, এই উক্তিটি কে লিখেছেন? অপশন এ জি.আর. এলটন, বি জি.এম. ট্রেভেলিয়ান, সি লিউ ভন র্যাঙ্কে, ডি আর.জি. কলিং উড। অপশন ডি রাইট অ্যান্সার, আর.জি. কলিং উড। হু ওয়াজ দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যান্ড স্টুডেন্ট অফ সক্রেটিস হু লেটার বিকেম দ্য টিচার অফ আলেকজান্ডার দ্য গ্রেট? বিখ্যাত গ্রিক দার্শনিক এবং সক্রেটিসের ছাত্র কে ছিলেন, যিনি পরে আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক হয়েছিলেন? অপশন এ প্লেটো, বি অ্যারিস্টটল, সি পিথাগোরাস, ডি আর্কিমিডিস। অপশন এ রাইট অ্যান্সার, প্লেটো। নেক্সট কোশ্চিন, দ্য টার্ম ফিলোসফার কিং ওয়াজ কয়েন্ড বাই হুইচ গ্রিক ফিলোসফার টু ডিসক্রাইব অ্যান আইডেল রুলার? আদর্শ শাসককে বর্ণনা করার জন্য কোন দার্শনিক রাজা শব্দটি ব্যবহার করেছিলেন? অপশন এ প্লেটো, বি অ্যারিস্টটল, সি সক্রেটিস, ডি পিথাগোরাস। অপশন এ রাইট অ্যান্সার, প্লেটো। 4 নম্বর কোশ্চিন, হু ওয়াজ দ্য ফেমাস অ্যানসেন্ট গ্রিক অ্যাস্ট্রোনোমার অ্যান্ড ম্যাথামেটিশিয়ান হু প্রপোজড এ জিওসেন্ট্রিক মডেল অফ দ্য ইউনিভার্স? বিখ্যাত প্রাচীন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ কে ছিলেন, যিনি মহাবিশ্বের একটি ভূকেন্দ্রিক মডেল প্রস্তাব করেছিলেন? অপশন এ টলেমি, বি ইরাটোস্থেনিস, সি আর্কিমিডিস, ডি ইউক্লিড।
অপশন এ রাইট অ্যান্সার টলেমি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং জেমস মিল অ্যান্ড হিজ ইউটিলিটেরিয়ানিজম ইজ নট কারেক্ট? জেমস মিল এবং তার উপযোগিতাবাদ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন এ একজন উপযোগী হিসাবে জেমস মিল ছিলেন সংস্কৃত এবং ফার্সি শিক্ষার সমর্থক। বি জেমস মিলের মতে প্রাচ্যবিদ্যা পাশ্চাত্যের স্বৈরতন্ত্রের ক্ষয় দূর করতে সাহায্য করার পরিবর্তে এটিকে স্থায়ী করার জন্য দোষী ছিল। সি জন্মসূত্রে ভারতের ইতিহাস লেখার সময় জেমস মিল ভারতীয় ইতিহাসকে সাম্প্রদায়িক লাইনে জুগিয়েছিলেন। ডি মিল ভারতের সামাজিক সাংস্কৃতিক সমস্যার আইনি সমাধান চেয়েছিলেন। অপশন এ রাইট অ্যান্সার। একজন উপযোগী হিসেবে জেমস মিল ছিলেন সংস্কৃত এবং ফার্সি শিক্ষার প্রবল সমর্থক। নেক্সট কোশ্চিন, মেট্রোলজি ইজ দ্য স্টাডি অফ। মেট্রোলজি এর অধ্যয়ন। অপশান এ মুদ্রার কালানুক্রম, বি আবহাওয়া অধ্যয়ন, সি ধাতু অধ্যয়ন, ডি ওজন দ্বারা মুদ্রার পরিমাপ এবং বিন্যাস। অপশান ডি রাইট অ্যান্সার, ওজন দ্বারা মুদ্রার পরিমাপ ও বিন্যাস। দ্য মেজারমেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট অফ কয়েন্স বাই ওয়েট। নেক্সট কোশ্চিন 7 নম্বর, হিস্ট্রি হ্যাজ had assigned to it the task of judging the past of instructing the present for the benefit to X to come. Which among the following has so defined history? ইতিহাস এটিকে অতীতের বিচার করার, বর্তমানকে আগামী যুগের সুবিধার জন্য নির্দেশ দেওয়ার দায়িত্ব দিয়েছেন। নিচের কোন ইতিহাসকে এত সংজ্ঞায়িত করেছেন? অপশন এ হেনরি পিরেনে, বি কার্ল বেকার, সি জিপি গুচ, ডি জেবি বুরি। অপশন সি রাইট অ্যান্সার, জিপি গুচ। নেক্সট কোশ্চিন 8 নম্বর, হুইচ ফিলোসফার অফ হিস্ট্রি সেইড অল হিস্ট্রি ইজ কন্টেম্পোরারি হিস্ট্রি? ইতিহাসের কোন দার্শনিক বলেছেন সমস্ত ইতিহাসই সমসাময়িক ইতিহাস? অপশন এ কার্ল হাইনরিক্স মার্কস, বি বেনেদত্ত ক্রোস, সি অগাস্ট কমতে, ডি অসওয়াল্ড পেংলার। অপশন বি রাইট অ্যান্সার, বেনেদত্ত ক্রোস। বেনেদত্ত ক্রোস বলেছিলেন যে সমস্ত ইতিহাসই সমসাময়িক ইতিহাস। নেক্সট কোশ্চিন 9 নম্বর, বিবলিওগ্রাফি গিভেন ইন এ রিসার্চ রিপোর্ট। একটি গবেষণা প্রতিবেদনে দেওয়া গ্রন্থপঞ্জি। অপশন এ যারা আরও গবেষণা করতে আগ্রহী এবং অন্য কোনো থেকে সমস্যা অধ্যয়ন করতে সাহায্য করে, বি গবেষকের বিশাল জ্ঞান দেখায়, সি প্রতিবেদনটিকে খাঁটি করে তোলে, ডি উপরের কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, যারা আরও গবেষণা করতে আগ্রহী এবং অন্য কোনো সমস্যা থেকে অধ্যয়ন করতে সাহায্য করে। হেল্প দোজ ইন্টারেস্টেড ইন ফার্দার রিসার্চ অ্যান্ড স্টাডিং দ্য প্রবলেম ফর অ্যানাদার অ্যাঞ্জেল। 10 নম্বর এমসি কোশ্চিন, এ ডিটেকটিভ থিওরি ইজ নট দ্যাট। একটি ডিটেকটিভ তত্ত্ব হলো অপশন এ তত্ত্বকে ডেটা থেকে বের হতে দেয়, বি একটি সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত হাইপোথিসিস পরীক্ষা করা জড়িত, সি ফলাফলগুলিকে জ্ঞানের স্টক ফেরত দেওয়ার অনুমতি দেয়, ডি যখনই সম্ভব গুণগত পদ্ধতির ব্যবহার করে। অপশন বি রাইট অ্যান্সার, ইনভলভ টেস্টিং অ্যান্ড এক্সপ্লিটলি ডিফাইন্ড হাইপোথিসিস। একটি সুস্পষ্ট সংজ্ঞায়িত হাইপোথিসিস পরীক্ষা করায় জড়িত। নেক্সট কোশ্চিন 11 নম্বর, কাকে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়? অপশন এ লিওপোল্ড ভন র্যাঙ্কে, বি থুকিডাইডিস, সি হেরোডোটাস, ডি এইচ কার। অপশন এ রাইট অ্যান্সার, লিওপোল্ড ভন র্যাঙ্কেকে আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয়। 12 নম্বর এমসি কোশ্চিন, কে ইতিহাসকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে চিহ্নিত করেছেন? অপশন এ থুকিডাইডিস, বি জি এম ট্রাভেলিয়ন, সি ট্যাসিটাস, ডি পলিবিয়াস। অপশন বি রাইট অ্যান্সার, জি এম ট্রাভেলিয়ন ইতিহাসকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে চিহ্নিত করেছেন। 13 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, হু অ্যামংস্ট দ্য ফলোয়িং রোট দ্যাট দ্য কজ ইফেক্ট রিলেশনশিপ ইজ অ্যান অবস্টাকল ফর হিস্ট্রি? নিম্নলিখিতগুলির মধ্যে কে লিখেছেন যে কারণ প্রভাব সম্পর্ক ইতিহাসের জন্য একটি বাধা? অপশন এ রিচার্ড ইভান্স,
বি আঙ্কার স্মিথ, সি E.H. কার, ডি থিওডোর জেলডিন। থিওডোর জেলডিন লিখেছেন যে কারণ প্রভাব সম্পর্ক ইতিহাসের জন্য একটি বাধা। নেক্সট কোশ্চিন 14 নম্বর। ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন, কার উক্তি? অপশন এ E.H. কার, বি হেরোডোটাস, সি থুকিডাইডিস, ডি আর্নল্ড জোসেফ টয়েনবি। অপশন এ রাইট অ্যান্সার E.H. কার। ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন, উক্তিটি হলো E.H. কার। তারপরে এক ঝলকে একটু দেখে নাও, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। দুইজন সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চার ঐতিহাসিকের নাম অনিল শীল, উইলিয়াম হান্টার। দুইজন জাতীয়তাবাদী ভারতীয় ঐতিহাসিকের নাম রমেশচন্দ্র মজুমদার, তারাচাঁদ চক্রবর্তী। দুজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম হলো রজনীপাল দত্ত, বিপান চন্দ্র। অ্যানাল পত্রিকা কোন দেশ থেকে প্রকাশিত হতো? অপশন এ 1929 খ্রিস্টাব্দে অ্যানাল পত্রিকা ফ্রান্স থেকে প্রকাশিত হতো। জার্গেন কোক্কা কোন গোষ্ঠীর ইতিহাসবিদ? নতুন সামাজিক ইতিহাস চর্চার। নেক্সট কোশ্চিন দেখো, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? রাইট অ্যান্সার যদুনাথ সরকার। ইকোলজি অ্যান্ড ইকুইলিটি কার লেখা? রাইট অ্যান্সার হবে মাধব গ্যাডগিল এবং রামচন্দ্র গুহ। সায়েন্স ইন হিস্ট্রি কার লেখা? জে.ডি. বার্নেল। 15 নম্বর এমসিকিউ কোশ্চিন দেখো, হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটি কার লেখা? অপশন এ রজনীপাল দত্ত, বি থুকিডাইডিস, সি অনিল শীল, ডি E.P. থমসন। অপশন ডি রাইট অ্যান্সার E.P. থমসন। হিস্ট্রি ফ্রম বিলো প্রবন্ধটির লেখক হলেন E.P. থমসন। 16 নম্বর এমসিকিউ কোশ্চিন, নিউ সোশ্যাল হিস্ট্রি কার লেখা? অপশন এ হারবার্ট গুডম্যান, বি থুকিডাইডিস, সি E.H. কার, ডি E.P. থমসন। নিউ সোশ্যাল হিস্ট্রি, অপশন এ রাইট অ্যান্সার হারবার্ট গুডম্যান এর লেখা নিউ সোশ্যাল হিস্ট্রি। নেক্সট কোশ্চিন দেখো 17 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্কস ওয়াজ নট অথার্ড বাই লিওপোল্ড ভন র্যাঙ্কে? নিচের কোন কাজটি লিওপোল্ড ভন র্যাঙ্কে রচিত নয়? অপশন এ হিস্ট্রি অফ রোম রোমের ইতিহাস, হিস্ট্রি অফ দ্য পোপস পোপের ইতিহাস। অপশন সি হিস্ট্রি অফ ফ্রান্স ফ্রান্সের ইতিহাস। অপশন ডি জার্মান হিস্ট্রি অ্যাট দ্য টাইম অফ রিফরমেশন মানে সংস্কারের সময় জার্মান ইতিহাস। অপশন এ রাইট অ্যান্সার হিস্ট্রি অফ রোম রোমের ইতিহাস। এই কাজটি লিওপোল্ড ভন র্যাঙ্কের রচিত নয়। 18 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার কার লেখা? অপশন এ হেরোডোটাস, বি E.P. থমসন, সি জে ফার্গুসন, ডি হারবার্ট গুডম্যান। হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার, অপশন সি রাইট অ্যান্সার জে ফার্গুসনের লেখা। নেক্সট কোশ্চিন দেখো 19 নম্বর, হু অ্যামং দ্য ফলোয়িং explicitly state that history base all its conclusion rational evidence? অপশন এ থুকিডাইডিস, বি হেরোডোটাস, সি পলিবিয়াস, ডি ট্যাসিটাস। নিম্নলিখিতগুলির মধ্যে কে স্পষ্টভাবে বলেছেন যে ইতিহাস তার সমস্ত সিদ্ধান্তকে যুক্তিবাদী প্রমাণের উপর ভিত্তি করে? অপশন এ থুকিডাইডিস, হেরোডোটাস, পলিবিয়াস আর ট্যাসিটাস। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে থুকিডাইডিস। 20 নম্বর এমসিকিউ কোশ্চেন দেখো, আগ্রুর ওয়াজ রিলেটেড টু আগ্রুর সাথে সম্পর্কিত ছিল? অপশন এ বিশেষ মানের কাপড়, বি কাঠের বিশেষ গুণ, সি ফলের বিশেষ গুণ, ডি পাথরের বিশেষ গুণ। আরগারু ওয়াজ রিলেটেড টু আরগারু ওয়াজ রিলেটেড টু আরগারুর সাথে সম্পর্কিত ছিল মানে
অপশন এ রাইট অ্যান্সার, স্পেশাল কোয়ালিটি অফ ক্লথ, বিশেষ মানের কাপড়। আর গারুর সাথে সম্পর্ক ছিল স্পেশাল কোয়ালিটি অফ ক্লথ, বিশেষ মানের কাপড়। নেক্সট কোশ্চিন দেখো 21 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং কমোডিটিস ওয়ার এক্সপোর্টেড রোম ফ্রম ইন্ডিয়া? অপশন এ প্রাণীজ পণ্য, বি হীরা, সি মশলা, ডি উপরের সবগুলি। অপশন ডি রাইট অ্যান্সার, অল দ্য অ্যাবোভ, উপরের সবগুলি। প্রাণীজ পণ্য, হীরা, মশলা সবগুলি ভারত থেকে রোমে রপ্তানি করা হয়েছিল। নেক্সট কোশ্চিন 22 নম্বর, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ কজেশন বাই ইএইচ কার? ইএইচ কার দ্বারা কার্যকরণ ধারণা কি? অপশন এ কারণ প্রভাব সম্পর্ক ছাড়া ইতিহাস বোঝা যায় না, বি ইতিহাস সময় এবং স্থানের উপর নির্ভর করে, সি একটি ঘটনার ভিত্তি সম্পর্কে অনুসন্ধান করা প্রতিদিনের ব্যক্তিগত অভিজ্ঞতার পরিচয়, ডি কারণগুলি সামগ্রিকভাবে গ্রহণ করা উচিত। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার। অপশন এ রাইট অ্যান্সার, হিস্ট্রি ক্যান নট বি আন্ডারস্টুড ডিভয়েড অফ কজ ইফেক্ট রিলেশনশিপ, কারণ প্রভাব সম্পর্ক ছাড়া ইতিহাস বোঝা যায় না। নেক্সট কোশ্চিন দেখো 23 নম্বর, দ্য মেইন আর্টিকেলস অফ ইম্পোর্ট ফ্রম রোম কনসিস্টেড অফ হুইচ অফ দ্য ফলোয়িং কমোডিটিস? রোম থেকে আমদানি প্রধান নিবন্ধগুলি নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি নিয়ে গঠিত? অপশন এ সীসা, বি গহনা, সি টিন, ডি উপরের সবগুলি। অপশন ডি রাইট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবোভ, উপরের সবগুলি। 24 নম্বর, হু ওয়ান অফ দ্য ফলোয়িং সেইড দ্যাট দ্য ন্যারেটিভ হিস্ট্রি রাইটিং কনসিডারিং দ্য টাইম ইজ লাইক কনস্ট্রাক্টিং এ বিল্ডিং অন এ উইক ফাউন্ডেশন? নিচের কে বলেছেন যে সময়ের বিবেচনার আখ্যান ইতিহাস রচনা দুর্বল ভিত্তির উপর দালান তৈরি করার মতো? অপশন এ আঙ্কার স্মিথ, বি রিচার্ড ইভান্স, সি ইএইচ কার, ডি থিওডোর জেলডিন। অপশন এ রাইট অ্যান্সার, আঙ্কার স্মিথ। আঙ্কার স্মিথ বলেছিলেন যে সময়ের বিবেচনায় আখ্যান ইতিহাস রচনা দুর্বল ভিত্তির উপর দালান তৈরি করার মতো। নেক্সট কোশ্চিন দেখো 25 নম্বর, ক্রনোলজিক্যালি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্কুলস অফ হিস্ট্রিক্যাল থটস অ্যাজ এমার্জড অ্যাট ডিফারেন্ট ইয়েস পয়েন্ট অফ টাইম? কালানুক্রমিকভাবে নিম্নলিখিত ঐতিহাসিক চিন্তাধারাগুলিকে সাজাও যা সময়ের বিভিন্ন পয়েন্টে আবির্ভূত হয়েছিল। তো এখানে অপশন এ দেওয়া রয়েছে এনলাইটমেন্ট হিস্ট্রিওগ্রাফি, আলোকিত হিস্ট্রিওগ্রাফি, বি দেওয়া রয়েছে চার্চ হিস্ট্রিওগ্রাফি মানে চার্চের হিস্ট্রিওগ্রাফি, সি দেওয়া রয়েছে অ্যানালস হিস্ট্রিওগ্রাফি মানে অ্যানালস হিস্ট্রিওগ্রাফি, মানে অ্যানালস হিস্ট্রিওগ্রাফি মানে হলো ইতিহাস তত্ত্ব, ঠিক আছে? তাহলে অ্যানালস হিস্ট্রিওগ্রাফি, অ্যানালস ইতিহাস তত্ত্ব, আর ডি দেওয়া রয়েছে সাবলট্রান হিস্ট্রিওগ্রাফি মানে সাবলট্রান ইতিহাস তত্ত্ব। তাহলে এখানে কোড দেওয়া রয়েছে, সঠিক কোড হবে এখানে অপশন দুই রাইট অ্যান্সার। প্রথমে হবে বি, তারপরে হবে এ, বি তারপরে এ, তারপরে সি, তারপরে ডি। তার মানে এখানে ব্যাপারটা বলছে যে সঠিকভাবে যে কালানুক্রম সেটি যদি সাজায় তাহলে অপশন দুই রাইট অ্যান্সার, বি হবে চার্চের হিস্ট্রিওগ্রাফি 1 নম্বর, এ হবে 2 নম্বর আলোকিত হিস্ট্রিওগ্রাফি 2 নম্বর, সি বলা হয়েছে অ্যানালস হিস্ট্রিওগ্রাফি এটা হবে 3 নম্বর, আর সাবলটান হিস্ট্রিওগ্রাফি ডি 4 নম্বর। কালানুক্রমটি সাজালে এইভাবে হবে। ব্যাপারটা একটু এক্সপ্লেন করেছি দেখো, যে প্রদত্ত ঐতিহাসিক চিন্তাধারার সঠিক কালানুক্রমিক ক্রম অনুযায়ী নিম্নরূপ চার্চ হিস্ট্রিওগ্রাফি বা মধ্যযুগীয় ইউরোপীয় হিস্ট্রিওগ্রাফি 5ম শতাব্দীর মধ্যযুগীয় ইউরোপে শুরু হয়েছিল। একে পরজীবী বা পরিত্রাণ হিস্টোগ্রাফিও বলা হয়। 2 নম্বর দেখো, 2 নম্বর আছে এনলাইটমেন্ট হিস্টোগ্রাফি। এনলাইটেনদের যুগে বিকশিত হয়েছিল, এটা ছিল বুদ্ধিভিত্তিক
প্রকৃতির। 3 নম্বরে দেখো অ্যানালস হিস্টোগ্রাফি হলো বিংশ শতাব্দীতে ফরাসি ইতিহাসবিদদের দ্বারা বিকশিত একটি ইতিহাস গ্রন্থ। এটি সামাজিক ইতিহাসের উপর জোর দেয়। এটি মূলত মধ্যযুগের শেষ এবং আধুনিক ইউরোপের সামাজিক ইতিহাস নিয়ে কাজ করে। তারপরে দেখো 4 নম্বর সাবলটার্ন হিস্ট্রিগ্রাফি। সাবলটার্ন হিস্ট্রিগ্রাফি কী বলা হয়েছে? সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস রচনার দৃষ্টিভঙ্গি ও গবেষণা পদ্ধতি পরিবর্তিত হয়ে চলেছে। 1960-এর দশকে সমাজের সর্বস্তরের মানুষকে গুরুত্ব দিয়ে এবং সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে নতুন সামাজিক ইতিহাস রচনা শুরু হয়। ভারতসহ দক্ষিণ এশিয়ার ইতিহাস চর্চার পদ্ধতি ও দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন ঘটিয়ে 1980-র দশকে নিম্নবর্গের ইতিহাস চর্চার মানে সাবলটার্ন হিস্ট্রিওগ্রাফির আরম্ভ হয়। তারপরে দেখো নেক্সট কোশ্চিন 26 নম্বর কোশ্চিনটা দেখো, হু ইজ দ্য ফলোয়িং হিস্টোরিয়ানস উইল নন ফর হিজ কন্ট্রিবিউশন টু সাবলটার্ন স্টাডিজ। সাবলটার্ন অধ্যয়নে তার অবদানের জন্য সুপরিচিত নিম্নলিখিত ইতিহাসবিদ কে ছিলেন? অপশন এ সুমিত সরকার, বি রণজিৎ গুহ, সি বিপিনচন্দ্র, ডি কে এন পানিক্কর। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি রণজিৎ গুহ। নেক্সট কোশ্চিন 27 নম্বর, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করুন এবং নিচের কোডগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তাহলে তালিকা 1 লিস্ট 1 আর লিস্ট 2-এর সঙ্গে মিলিয়ে উত্তরটা কোড থেকে বেছে নিয়ে সঠিক উত্তরটা করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে তালিকা 1 আর তালিকা 2, এখানে খ্রিস্টান ইতিহাস রচনাটা এখানে অপশান 4 নম্বর অপশানটা হবে। তাহলে এখানে 4 এর 4 হবে, মানে খ্রিস্টান ইতিহাস রচনা হবে প্রভিডেন্সিয়ালিজম আইডিয়ার থিওরাইজেশন। তারপরে বি এর 1 হবে এনলাইটমেন্ট হিস্টোগ্রাফি প্রগতির ধারণা। তারপরে আছে সি নম্বর কি রোমান্টিক ইতিহাস রচনা, সি এর 2 হবে অতীতের আকর্ষণীয় এবং রঙিন পুনর্গঠন। আর ডি আছে পজিটিভিস্ট হিস্টোগ্রাফি হবে 3 নম্বর, অনুসন্ধানের বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে ইতিহাস জ্ঞান আরোহণ। এখানে দেখে নাও এ নম্বর কি আছে, এ নম্বর আছে খ্রিস্টিয়ান হিস্টোগ্রাফি, এখানে হবে এর 4 নম্বর দেওয়া রয়েছে থিওরাইজেশন অফ দ্য আইডেল অফ প্রভিডেন্টিয়ালিজম। আর বি এর 1 হবে দ্য এক্সপোজিশন অফ দ্য আইডিয়া অফ প্রোগ্রেস। আর সি আছে কি রোমান্টিক হিস্টোগ্রাফি, সি এর হবে 2 অ্যাট্রাকটিভ অ্যান্ড কালারফুল রিকনস্ট্রাকশন অফ দ্য পাস্ট। আর ডি দেওয়া রয়েছে কি, ডি রয়েছে পজিটিভিস্ট হিস্টোগ্রাফি হবে 3 নম্বর, ডেরিভেশন অফ হিস্ট্রিক্যাল নলেজ বাই অ্যাপ্লাইং সায়েন্টিফিক মেথড অফ ইনকোয়ারি। নেক্সট কোশ্চেন দেখো 28 নম্বর দেওয়া রয়েছে হোয়াট ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফলোয়িং গ্রিক রোমান অথার্স। নিম্নলিখিত গ্রিক রোমান লেখকদের সঠিক কালানুক্রম কোনটি? অপশান এ দেওয়া রয়েছে কেটসিয়াস, বি প্লিনি, সি স্ট্র্যাবো, ডি টলেমি। কোড অনুযায়ী এখানে কোড দেওয়া রয়েছে, তাহলে সঠিক কোড হবে এখানে 4 নম্বর, অপশান 4 হবে এ সি বি ডি। তার মানে এ নম্বরটা আগে, 2 নম্বর, 1 নম্বর হবে এ, 2 নম্বর হবে সি, 3 নম্বর হবে বি, আর 4 নম্বর হবে ডি। কালানুক্রমটি যদি সাজাই তাহলে আমরা এভাবে পাবো, 1 নম্বরে হবে কেটসিয়াস, 2 নম্বর হবে স্ট্র্যাবো, 3 নম্বর হবে প্লিনি, আর 4 নম্বর হবে টলেমি।
এইভাবেই কালানুক্রমটি পাবো। অ্যান্সার এসি বিডি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 29 নম্বর। দ্য কনসেপ্ট অফ ওরিয়েন্টাল ডিসপোটিজম ইন ইন্ডিয়ান হিস্ট্রি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুম? ভারতীয় ইতিহাসে ওরিয়েন্টাল ডিসপোটিজম ধারণাটি কার দ্বারা প্রবর্তিত হয়েছিল? অপশন এ ল্যামবার্গ, কার্ল ভস্কি, বি জেমস মিল, সি এইচ জি রলিনসন, ডি সি এইচ ফিলিপস। অপশন সি রাইট অ্যান্সার এইচ জি রলিনসন। আজকের পার্ট 1 ইউনিট 10 ডাব্লিউবি সেট হিস্ট্রির সিলেবাসের ইউনিট 10-এর পার্ট 1 এমসিকিউ প্র্যাকটিস ক্লাসের লাস্ট কোশ্চিন 30 নম্বর। হু হ্যাজ রিমার্ক হিস্ট্রি ইজ মোর ইন্টারেস্টিং দ্যাট এ নোবেল? কে মন্তব্য করেছেন ইতিহাস একটি উপন্যাসের চেয়ে বেশি আকর্ষণীয়? অপশন এ ডেভিড হিউম, বি টয়েনবি, সি ট্যাসিটাস, ডি লিভি। অপশন এ রাইট অ্যান্সার ডেভিড হিউম। ডেভিড হিউম মন্তব্য করেছেন যে উপন্যাসের চেয়ে ইতিহাস বেশি আকর্ষণীয়। ডেভিড হিউম 1117 থেকে 1176 খ্রিস্টাব্দে একজন স্কটিশ আলোকিত ব্যক্তি ছিলেন, দার্শনিক, ইতিহাসবিদ, অর্থনীতিবিদ, গ্রন্থাগারিক এবং প্রাবন্ধিক, যিনি তার দার্শনিক অভিজ্ঞতার সংশয়বাদ ও প্রকৃতিবাদের অত্যন্ত প্রভাবশালী পদ্ধতির জন্য তিনি আজ সর্বাধিক পরিচিত। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। তো এদিন নেক্সট ক্লাসে তোমাদের এই ইউনিটেরই পার্ট 2-তে আবার 31 নম্বর থেকে যে বাকি কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে আবার আলোচনা করব। তো তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়।